উফ, এই জন্য ধুলোবালির মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তানিয়া? তুই তো নিজেই বললি সকালের মিষ্টি রোদ পোহাবি, এখন আবার বিরক্ত হচ্ছিস কেন? মিষ্টি রোদ? এই চৌধুরী বাড়ির সদর দরজার সামনে দিয়ে যেসব ভিখারি আর ছন্ন ছাড়াগুলো হেঁটে যায়, তাদের দেখে আমার সকালের মুডটাই নষ্ট হয়ে যায়। আরে এটা তো গ্রাম, সাধারণ মানুষ তো এদিক দিয়েই যাবে, তাই না? গ্রাম বলে কি কোনো ক্লাস থাকবে না? দেখছিস না আমার স্কিনের কি অবস্থা হচ্ছে এই রাস্তার ধুলোয়? তুই তো সারাদিন দামি সানস্ক্রিন আর বিদেশি মেকআপ মেখেই থাকিস, ধুলো তো তোর স্কিন ছুতেই পারবে না। তোর ওই সস্তা গ্রামের ব্রেন নিয়ে আমার লেভেল তুই বুঝবি না তানিয়া। এই মুন্সিগঞ্জের শ্রীনগর গ্রামে আমার আব্বুর মতো ধনী মানুষ আর কেউ নেই। আচ্ছা বাবা, মাফ চাই, তুই তোর লেভেল নিয়েই থাক। হঠাৎ দূর থেকে বিকট একটা ইঞ্জিনের শব্দ ভেসে আসে। গ্রামের শান্ত মেঠোপথ মুহূর্তেই যেন ধুলোর ঝড়ে কেঁপে ওঠে। কি রে, এত জোরে বাইক চালায় কে এখানে? নিশ্চয়ই গ্রামের কোনো অশিক্ষিত বকাটে ছেলে বাপমার টাকা উড়িয়ে আমার ফুটানি মারছে। আরে এটা তো মনে হচ্ছে এদিকেই আসছে। আসুক, আমার বাড়ির সামনে এসে যদি একটু ধুলো উড়ায় আমি ওকে জুতো পেটা করব। ধুলো উড়িয়ে একটা মডিফাইড বাইক এসে ঠিক মেহেরদের চৌধুরী বাড়ির বিশাল লোহার গেটের সামনে কড়া ব্রেকে থামে। বাইকের চাকার কাদা ছিটকে ওঠে। হে ইউ, চোখ কি অন্ধ তোমার? দেখতে পাচ্ছ না মানুষ দাঁড়িয়ে আছে? আসসালামু আলাইকুম গ্রামের ললনা, কেমন আছো? তোমাকে আমি সালামের উত্তর দেওয়ার যোগ্য মনে করি না। আর এই সস্তা কথা কাকে বলছো? হ্যাঁ ভাই, আপনি একটু সাবধানে বাইক চালাতে পারেন না? কাদা তো গায়ে লেগে যাচ্ছিল। আরে সিস্টার, কাদা তো মাটির অংশ, আর মাটির সাথে কানেকশন থাকাটা খুব জরুরি, বুঝলা? মাটির কানেকশন তুমি তোমার ওই নিজের বস্তির বাড়িতে গিয়ে দেখো। আমার বাড়ির সামনে এই আবর্জনা নিয়ে দাঁড়াবে না। আবর্জনা? বেবি, তুমি কি আমার এই স্পেশাল এডিশন ব্যাগটাকে আবর্জনা বললা? বেবি? হাউ ডিয়ার ইউ! আমাকে বেবি বলার সাহস তুমি কোথায় পেলে? সাহস তো আমার পকেটেই থাকে। আর তুমি এত রাগ করছো কেন? রোদ কি মাথায় বেশি লেগেছে? আমার মাথায় রোদ লাগুক বা বৃষ্টি, সেটা নিয়ে তোমার মতো 2 টাকার রাস্তার ছেলে মাথা ঘামানোর দরকার নেই। 2 টাকার ছেলে? তুমি আমার শার্টের কালার দেখেছো? পুরো নিয়ন কালার, ঢাকা চকবাজার থেকে স্পেশাল অর্ডার করে আনা। তোর ওই নিয়ন কালারের শার্ট দেখলে রাস্তার কুকুরও ভয় পেয়ে পালাবে। আর মেঘলা দিনে ওই সস্তা চকচকে রোদ চশমা পরেছিস কেন? চশমা পড়ছে কারণ আমার চোখের যে পাওয়ার, সেটা দেখলে তুমি এমনিতেই প্রেমে পড়ে যাবা, তাই চোখ ঢেকে রাখি। তোর মতো অসভ্য ইতর ছেলের প্রেমে আমি পড়বো? হাহ, তুই তোর নিজের চেহারা আয়না দেখেছিস কখনো? আয়না তো আমার দিকে তাকিয়ে নিজেই শরমে ভেঙে যায়, আমি এত স্মার্ট। ভাইয়া, আপনি এবার যান, মেহের রেগে গেলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ তো আমি এমনিতেই। হোয়াটসঅ্যাপ মেহের, তোমাদের লেভেল তো দেখি আমার বাইকের টায়ারের চেয়েও নিচে। কি বললি তুই? আমার লেভেল তোর টায়ারের নিচে? হ্যাঁ, তুমি তো সারাদিন মেকআপ মেখে বসে থাকো, আর আমি পুরো গ্রাম কাঁপিয়ে বেড়াই। তোর মতো ছেলের সাথে কথা বলে আমার লেভেলের অপমান। তুই এক্ষুনি এখান থেকে দূর হ। দূর তো আমি হবই, কিন্তু যাওয়ার আগে বলে যাই, তোমার ওই অহংকার আমি একদিন ঠিকই ভাঙবো। মেহেরা নিজের রাগ ধরে রাখতে পারে না। তার ঠিক আগে কাজের বুয়া গরুর গোয়াল পরিষ্কার করার জন্য এক বালতি কাদা মিশ্রিত জল রেখেছিল। মেহের হঠাৎ সেখান থেকে একটা মগ ভরে কাদা জল তুলে নেয়। মেহের, কি করছিস তুই? পাগল হয়েছিস? ওকে, আজ আমি তোর লেভেল বুঝাবো। মেহের কোনো কিছু না ভেবেই এক মগ নোংরা কাদা জল সোজা নয়নের মুখে ও নিয়ন শার্টে ছুঁড়ে মারে। নয়নের চোখ মুখ কাদায় মেখে যায়। তোর মতো 2 টাকার রাস্তার ছেলে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে লেভেলের কথা বলিস? হ্যাঁ, তোর ওই সস্তা চশমা আর বস্তির স্টাইল নিয়ে সোজা তোর দাদুর ভাঙা বাড়িতে গিয়ে ওঠ। তুমি কাজটা ঠিক করলা না রানী। নেক্সট টাইম আমার সামনে এলে জুতো পেটা করব।
এখন সোজা তোর ওই ভাঙা বাইক নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। নয়নের পুরো শরীর কাদায় মাখামাখি, কিন্তু সে একটুও রেগে যায় না। সে শান্ত হাতে নিজের রোদ চশমাটা খোলে। ঠিক সেই 1 সেকেন্ডের জন্য নয়নের চোখের দৃষ্টিতে এমন একটা হিমশীতল, তীক্ষ্ণ আর ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে, যা দেখলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। কিন্তু মেহের নিজের অহংকারে অন্ধ হয়ে সেটা খেয়াল করতে পারে না। পরক্ষণেই নয়ন আবার তার পুরনো ফানি রূপে ফিরে আসে। কাদা দিয়ে তো আমার গায়ের রং আরো উজ্জ্বল করে দিলাম, থ্যাঙ্কস। নির্লজ্জ কোথাকার, এত অপমানের পরও হাসছিস? বেবি, আমার লেভেল যেদিন বুঝবা সেদিন এই কাদা তুমি নিজের চোখের জল দিয়ে পরিষ্কার করবা। তোর মতো ভিখারির জন্য মেহের চৌধুরী চোখের জল ফেলবে? হাহ, তুই জীবনও সেদিন দেখতে পাবি না। সমর্থ কেবল শুরু, দেখা হবে গ্রামের রানী। বাই। নয়ন তার কাদামাখা শার্ট ঝেড়ে বাইক স্টার্ট দেয়। বিকট শব্দ করে সে সেখান থেকে চলে যায়। মেহের রাগে ফুঁসতে থাকে। এই নয়ন মির্জা হলো গ্রামের সাধারণ এক দাদুর নাতি, যে গত 1 মাস ধরে দাদুর বাড়িতে এসে থাকছে। পুরো গ্রামের মানুষ জানে সে একটা ছন্নছাড়া ফানি ছেড়ে, কিন্তু মেহেরের অহংকারী স্বভাবের সাথে তার এই ওভার স্মার্টগিরি প্রতিদিন একটা নতুন সংঘাতের জন্ম দেয়। মেহের হলো এই গ্রামের সবচেয়ে ধনী আর প্রভাবশালী চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে, যার অহংকার মাটি ছোঁয় না। কাজটা কি তুই ঠিক করলি মেহের? ছেলেটা তোকে কিছু তো বলেনি তেমন। চুপ কর তানিয়া, ওই লেবেলহীন ছেলের পক্ষ নিয়ে তুই একটা কথাও বলবি না। চল ভিতরে চল। মেহের রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতর চলে যায়। সকালের কড়া রোদ ধীরে ধীরে দুপুর গড়িয়ে আর উত্তপ্ত হতে শুরু করে। গ্রামের ব্যস্ততা বাড়ে। মেঠো পথ ধরে কৃষকরা কাজ শেষে বাড়ি ফিরতে থাকে। নয়নের কাদামাখা শার্ট নিয়ে গ্রামের মানুষের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। বেলা বাড়তে বাড়তে দুপুর ঠিক 12টায় এসে ঠেকে। তখন শ্রীনগর বাজারের রহিম চাচার দোকানে অন্যরকম এক বাস্তবতা চলছে। আরে কুদ্দুস ভাই, আর 2টা টাকা বাড়াইয়া দেন না, চিনির দাম তো বাজারে আগুন। কি কও মিয়া, 1 কাপ লাল চায়ে তুমি 5 টাকা চাও? আমি কি ঢাকা শহরে অফিসে চা খাইতে আইছি নাকি? ঢাকা শহর আর গ্রাম বইলা কথা না ভাই, পাইকারি বাজারে যাইয়া দেখেন বস্তার দাম কত। তাই বইলা গ্রামের চা দোকানে 5 টাকা? তুমি তো মিয়া বড়লোক হইয়া যাইবা। বড়লোক আর হইলাম কই ভাই, মাথার উপরে ব্রাকের লোনের যে কিস্তি জমেছে, রাইতে ঘুমাইতে পারি না। কিস্তির টাকা তো তোমার পোলার পড়ার খরচেই দিলা, তাই না? হ্যাঁ, আমার সাজিদ তো ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছে, ওর বইপত্র কিনতেই তো সব শেষ। পোলা তোমার ভালা, কিন্তু গরিবের পোলার এত বড় স্বপ্ন দেখা লাভ কি কও? চাকরি তো আর টাকা ছাড়ে না। আল্লাহর উপরে ভরসা ভাই, আমার সাজিদ পড়াশোনায় অনেক তেজ, আল্লাহ দিলে ওর একটা গতি হইব। তা ভালো কথা, কিন্তু আজ সকালে চৌধুরী বাড়ির সামনে কি হয়েছে শুনছো? কেন, কি হয়েছে আবার? ওই বাড়ির মায়া তো এমনিতেই আগুনের গোলা। আরে ওই যে মির্জা বাড়ির নাতি আইছে না ঢাকা থেকে, ওই ফাজিল পোলাটা, তারে নাকি মেহের কাদা দিয়ে গোসল করায় দিছে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। এই মায়া তো দেখি কারো সম্মানই রাখে না। সম্মান তো তার বাপেও কারো রাখে নাই। বাপ যেমন অহংকারী, মায়াও তেমন। কিন্তু পোলাটাও কম না, খুব লেভেলে মারে। বড় লোকের মায়া আর শহরের ছন্নছাড়া পোলা, এদের লাইফ তো সিনেমার মতো। কিন্তু আমার মতো গরিবের লাইফে তো সুদের কিস্তি ছাড়া আর কোনো সাসপেন্স নাই ভাই। তা ঠিক কইছো, আমাগো জীবন তো এই চা দোকান আর পানের পিক ফেলাতেই শেষ। টাস ফেরে তার হিসাবের ছেঁড়া খাতাটা আবার খুলতে যাবেন, ঠিক তখনই দোকানের সামনে একটা হোন্ডা এসে থামে। বাইক থেকে নামে এলাকার চিহ্নিত গুন্ডা রুস্তম। তার গলার মোটা রূপার চেইন আর পরনে চাপা শার্ট। তাকে দেখেই কুদ্দুস তাড়াহুড়ো করে চায়ের দাম মিটিয়ে চলে যায়। কিরে রহিম, দোকান তো দেখছি জমজমাট, কাস্টমার তো ভালোই আসতেছে। আসসালামু আলাইকুম রুস্তম ভাই, বসেন বসেন। কাস্টমার আর কই, সবই তো বাকির খাতা। বাকির খাওয়া তো তোর সমস্যা। আমারে তাড়াতাড়ি 1 কাপ কড়া দুধ চা দে আর একটা গোল্ড লিপ দে।
ভাই দুধ তো শেষ হয়ে গেছে সকালে, লাল চা দিমু? ফাজলামি করস আমার লাগে। দুধ শেষ তো বাজার থেকে আয়না দিবি, আমি কি তোর লাল চা খামু? আচ্ছা ভাই, আমি পাশের দোকান থেকে দুধ আইনা বানাইয়া দিতেছি, একটু বসেন। তাড়াতাড়ি কর। আর শোন, কালকা এমবি সাহেবের মিটিং আছে বাজারে, তোর দোকান কিন্তু খোলা রাখা লাগবো। ভাই কালকা তো জুম্মার দিন, আমি তো দুপুরে দোকান বন্ধ রাখি নামাজ পড়তে যাওয়ার লাইগা। নামাজ পড়ে পড়িস, এমপি সাহেবের চামচারা আইলে থাকো ফাউসা খাওয়াইতে হইব, নাইলে তোর দোকান তুইলা দিব কইলাম। ভাই এমনিতে সুদের চাপ, মাগনা চা খাওয়াইলে তো আমার পুঁজি থাকবো না। পুঁজি নিয়ে আমি কি করমু? তুই জানোস না আমি কে? রুস্তমের কথার উপরে কথা কবি না। না ভাই, আমি আপনার লগে তেনাতেনি করতেছি না, আমি চা দিতেছি। রহিম চাচা কাপা কাপা হাতে রুস্তমকে চা দিয়ে সিগারেট এগিয়ে দেন। তিনি জানেন রুস্তম এই চায়ের দাম একটা টাকাও দেবে না। সাধারণ খেটে খাওয়া এই মানুষের অসহায়ত্ব আর গ্রামের নোংরা রাজনীতির এই বাস্তবতায় রহিম চাচার মতো মানুষদের বোবা কান্না দেখার কেউ নেই। রুস্তম চা খেয়ে একটা টাকাও না দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বাইক নিয়ে চলে যায়। আল্লাহ, তুমি গরিবরে এত কষ্ট কেন দাও মাবুদ? এই জুলুম আর কতদিন সইমু? দুপুরের কড়া রোদ ধীরে ধীরে কমতে থাকে। গ্রামের বাজার একটু শান্ত হয়ে আসে। মানুষজন দুপুরের খাবার খেয়ে বিশ্রামে যায়। রহিম চাচাও দোকান থেকে একটু ঘুচিয়ে জোহরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা হন। ঠিক সেই সময়ে শ্রীনগর গ্রামের এই সাধারণ জীবনের সীমানা ছাড়িয়ে বহুদূরে অন্য এক ভয়ঙ্কর দুনিয়ার দরজা খুলতে শুরু করেছে। সময় তখন বিকাল 4টা। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কালো পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে ঝড়ের বেগে ছুটে চলেছে একটি বিশাল কালো রেঞ্জ রোভার। স্যার, সামনের টোল প্লাজায় তো চেকিং হতে পারে, স্পিড একটু কমাবো? Shut up, Kalam. Keep driving. I don't care about your local police. ওকে স্যার, কিন্তু আমরা তো ঢাকা পার হয়ে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছি। এই গ্রামে কি কাজ আমাদের? You ask too many questions. Just drive the damn car. সরি স্যার, আর কিছু জিজ্ঞেস করব না। বিদেশি প্রফেশনাল কিলার ভিক্টর গাড়ির পেছনের সিটে বসে আছে। তার কোলের উপর রাখা একটি অত্যাধুনিক ল্যাপটপ। স্ক্রিনে একটা স্যাটেলাইট ট্র্যাকিং ম্যাপ জ্বলজ্বল করছে। ম্যাপের একটা লাল বিন্দু রেস্ট করছে ঠিক মুন্সিগঞ্জের শ্রীনগর গ্রামের সেই জায়গায় যেখানে নয়ন মির্জা রয়েছে। ভিক্টর তার কানে থাকা ব্লুটুথ ডিভাইসে বোতাম চেপে ইংরেজিতে কথা বলতে শুরু করে তার বসের সাথে। Boss, I have the exact location. আর ইউ শিওর ভিক্টর? সে কি সত্যি একটা সাধারণ গ্রামে লুকিয়ে আছে? Yes, boss. Target is hiding in a dirty village. He thinks we can't find him there. ডোন্ট আন্ডার এস্টিমেট হিম। ও মির্জা গ্লোবাল কর্পোরেশনের একমাত্র উত্তরাধিকারী। ওর ব্রেন ওর বাবার চেয়েও ভয়ঙ্কর, ডেঞ্জারাস। ব্রেন দিয়ে কি হবে বস? ও এখন একটা সাধারণ গ্রামের ফানি ছেলে সেজে বসে আছে। ওর কোনো সিকিউরিটি নেই ওখানে। ওর ছদ্মবেশ ভাঙতে হবে। পুরো আন্ডারওয়ার্ল্ড জানে না সে দেখতে কেমন। ইউ নিড টু বি শিওর। But he can't hide his identity for long. আমার কাছে নিখুঁত প্ল্যান আছে। কি প্ল্যান? আমি কোনো ভুল চাই না ভিক্টর। $1 বিলিয়ন ডিল এটা। আমি জানি ওর উইক পয়েন্ট কি হতে পারে। ওই গ্রামে ওর কিছু ইমোশনাল কানেকশন তৈরি হয়েছে, আমরা সেখানে আঘাত করব। মেক ইট ক্লিন। কেউ যেন সন্দেহ না করে যে আমেরিকান মাফিয়া বাংলাদেশের একটা গ্রামে অপারেট করছে। ডোন্ট ওয়ারি বস, দ্য বিলিয়নার্স সন উইল ডাই টুনাইট। ওর লাশের কোনো খোঁজ কেউ পাবে না। গুড লাক ভিক্টর। কাজ শেষ হলে পেমেন্ট ডার্ক ওয়েবে ট্রান্সফার হয়ে যাবে। ভিক্টর ল্যাপটপটা বন্ধ করে একটা বিকৃত হাসি দেয়। হাইওয়ের বাতাস কেটে গাড়িটি যেন মৃত্যুর বার্তা নিয়ে ছুটে চলেছে এই বিদেশি হাই প্রোফাইল কিলারের সাথে। গ্রামের সেই ছন্নছাড়া ফানি ছেলে নয়নের কি সম্পর্ক? কেনই বা আমেরিকার বিলিয়নিয়র মির্জা পরিবারের একমাত্র ছেলে নিজের পরিচয় লুকিয়ে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে সাধারণ জীবন কাটাচ্ছে? সব প্রশ্নের উত্তর জানতে হলে আজকের গল্পটা না টেনে শেষ অবধি শুনতে হবে। ততক্ষণে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হাইওয়ের সেই কালো গাড়ির গন্তব্য যখন মুন্সিগঞ্জের শ্রীনগর গ্রাম, তখন গ্রামের শান্ত বিকেলটা বেশ মায়াবী হয়ে উঠেছে। আসরের নামাজের পর রোদের তেজ অনেকটাই কমে গেছে।
ঠিক বিকেল 5টায় গ্রামের বড় পুকুর পাড়ের পাশে সর্ষে ক্ষেতের কাছে এক অন্যরকম ব্যস্ততা। গাইস, লুক এট দিস ভিউ। গ্রামের এই বিকেলটা জাস্ট ওয়াও। নয়নের ছোট বোন নীরা নিজের হাতে থাকা DSLR ক্যামেরাটা দিয়ে ভিডিও করছে। সে ভাইয়ের একদম উল্টো, ভীষণ কিউট, মিষ্টি আর চঞ্চল। তবে তার দামি ক্যামেরার ওপর কালো টেপ মারা, যাতে ব্র্যান্ডের লোগো দেখা না যায়। আপু আম্মু তো আমাকে এখানে পাঠাতেই চায়নি, কিন্তু ট্রাস্ট মি, এই জায়গার বাতাসটা একদম ফ্রেশ। কথা বলতে বলতে নীরা পেছনের দিকে হাঁটতে থাকে। তার খেয়ালই নেই যে পুকুর পাড়ের কাদা মাটি কতটা পিচ্ছিল। আজকের রিলসটা একদম ভাইরাল হবে গাইস। হঠাৎ নীরার পা কাদায় পিছলে যায়। সে চিৎকার করে পুকুরের দিকে পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সাজিদ। আরে সাবধানে। সাজিদ রহিম চাচার ছেলে, ভীষণ মেধাবী, শান্ত আর লাজুক স্বভাবের। বাবার দোকানের সাহায্যের পাশাপাশি সে ঢাকা ভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। নীরাকে পড়ে যেতে দেখে সে হাতের বইগুলো মাটিতে ফেলেই দৌড়ে গিয়ে নীরার হাত ধরে ফেলে। উফ, থ্যাংক গড। সাজিদ এক টানে নীরাকে ওপরে তুলে আনে। নীরার হার্টবিট তখনও দ্রুত চলছে। সে চোখ তুলে সাজিদের দিকে তাকায়। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, মানে আমি তো পড়েই যাচ্ছিলাম। গ্রামের এই পুকুর পাড়ের মাটি খুব পিচ্ছিল, এভাবে উল্টো দিকে হাঁটা ঠিক হয়নি আপনার। সরি, আসলে আমি তো ভিডিও করছিলাম তাই খেয়াল করিনি। ক্যামেরাটা কি ঠিক আছে? পড়ে গেলে তো নষ্ট হয়ে যেত। ক্যামেরার চেয়ে তো আমার দাম বেশি, তাই না? আপনি তো আমাকে বাঁচালেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়েছেন, আমি তো শুধু ওসিলা। সাজিদের এই সাধারণ, শান্ত আর লাজুক স্বভাব দেখে নীরার প্রথম দর্শনেই তাকে ভীষণ ভালো লেগে যায়। সে লক্ষ্য করে ছেলেটার পরনে একটা সাধারণ শার্ট, কিন্তু চোখ দুটো খুব মায়াবী। আপনার নাম কি? আমার নাম সাজিদ। আমি নীরা। আচ্ছা সাজিদ, আপনি তো আমাকে একদম সিনেমার হিরোর মতো বাঁচালেন, তাই না? হিরো? না না, আমি সাধারণ মানুষ, গ্রামের ছেলে। তাতে কি? আচ্ছা, আমি আপনাকে তুমি করেই সম্বোধন করি। তুমি আমাকে বাঁচালে, এখন তো সিনেমার মতো তোমার আমাকে বিয়ে করতে হবে। নীরার এই হুট করে বলা দুষ্টুমি ভরা কথায় সাজিদের কান লজ্জায় লাল হয়ে যায়। সে একদম অপ্রস্তুত হয়ে পড়ে। আস্তাগফিরুল্লাহ, এইসব কি বলছেন আপনি? কেন? সিনেমায় তো এমনটাই হয়, হিরো হিরোইনকে বাঁচায়, তারপর প্রেম হয়, তারপর বিয়ে। মাফ করবেন, আমার এখন পড়ার সময়, আমি আসছি। সাজিদ তাড়াহুড়ো করে মাটিতে পড়ে থাকা তার বইগুলো তুলে নেয় এবং পেছন ফিরে আর না তাকিয়ে হনহন করে সেখান থেকে চলে যায়। আরে শুনুন তো, পালাচ্ছেন কেন? সাজিদ কোনো উত্তর না দিয়ে প্রায় দৌড়ে পালিয়ে যায়। নীরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে থাকে। এই সাধারণ গ্রামের পরিবেশের রুক্ষতার মাঝে তাদের এই মিষ্টি রসায়ন যেন এক পশটা বৃষ্টির মতো প্রশান্তি নিয়ে আসে। ছেলেটা তো খুব কিউট। এই গ্রামে আসার অন্তত একটা ভালো জিনিস তো হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। মাগরিবের আজানের পর গ্রামের বড় মাঠে বৈশাখী মেলার আরো জ্বলে ওঠে। চারদিকে মানুষের ভিড় আর কোলাহল। সময় তখন সন্ধ্যা 7টা। মেলা প্রাঙ্গণে বান্ধবীদের নিয়ে হাজির হয়েছে মেহের চৌধুরী। এই ধুলোর মধ্যে মেলা বসানোর কি দরকার ছিল কে জানে। ধুর। মেলায় তো এখন একটু ভিড় আর ধুলো থাকবেই, এনজয় কর না। এনজয়? আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর ওই সস্তা খেলনা খাবারের গন্ধে আমার বমি আসছে। মেহের, তুমি চাইলে আমি পুরো মেলাটা তোমার জন্য খালি করে দিতে পারি। ফাহিম মেহেরের খালাতো ভাই। সে ঢাকা থেকে এসেছে এবং সবসময় মেহেরকে ইমপ্রেস করার জন্য বড় বড় কথা বলে। থাক ফাহিম ভাইয়া, তোমার আর ওভার অ্যাক্টিং করতে হবে না, একটু পরেই তো চলে যাব। আচ্ছা চলো, তোমাকে ওই জুয়েলারির দোকান থেকে কিছু কিনে দিই। ঢাকা থেকে এসেছি, তোমার জন্য একটা স্পেশাল গিফট তো দেওয়াই যায়। হ্যাঁ মেহের, চল না। গ্রামের মেলায় মাটির গয়নাগুলো খুব সুন্দর হয়। মাটির গয়না? আমি মেহের চৌধুরী, মাটির গয়না পরবো? হ্যাঁ, তুই পাগল হয়েছিস তানিয়া? আরে না না, মাটির গয়না কেন পরবে? ওই দেখো,
ওই কর্নারের দোকানটায় কিছু ইমিটেশন আর পাথরের গয়না আছে, চলো ওখানে যাই। তারা তিনজন মেলার এক কোণে একটা চকচকে গয়নার স্টোরের সামনে গিয়ে দাঁড়ায়। ফাহিম সেখান থেকে একটা সাদা পাথরের চকচকে নেকলেস তুলে নেয়। ওয়াও মেহের, দেখো এটা একদম রিয়েল ডায়মন্ডের মতো লাগছে। ডায়মন্ড? এই সস্তা গ্রামের মেলায় ডায়মন্ড আসবে কোথা থেকে? আরে না, এটা স্পেশাল পাথর। দোকানদার হয়তো এর আসলে দাম জানে না, আমি এটা তোমার জন্য দিচ্ছি। ভাইজান, এই মালটার দাম 200 টাকা। দেখলে মেহের, 200 টাকায় আমি তোমার জন্য এমন একটা জিনিস নিচ্ছি যেটা ঢাকা শহরে গেলে সবাই আসল হীরের নেকলেস ভাববে। মেহের একটু খুশি হয়ে নেকলেসটা হাতে নিতে যাবে, ঠিক তখনই সেখানে আগমন ঘটে নয়ন মির্জার। তার পরনে আজ একটা অদ্ভুত উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট আর মুখে পান। আরে রানিমা, তুমিও এই সস্তা মেলায়? তোমার লেভেল কি তাহলে একটু নিচে নামলো? তুই আবার এখানে কোথা থেকে এলি? তোকে না বলেছি আমার চোখের সামনে না আসতে? মেলা তো আর তোমার আব্বুর কেনে না, আমি তো স্বাধীন দেশের স্বাধীন না করি। এই ছেলে, তুমি কে হে? মেহেরের সাথে এভাবে কথা বলছো কেন? আমি কে সেটা তো গ্রামের সবাই জানে, কিন্তু তুমি কে ভাই? মুখে এত ক্রিম মেখেছো কেন? ফেয়ার অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি? শাট আপ ইউ রাস্কেল! তুমি জানো আমি ঢাকা থেকে এসেছি? আমার সাথে বেয়াদবি করলে তোমার হাত পা ভেঙে দেবো। ঢাকা থেকে তো আমিও এসেছি, তা তুমি রানিমার জন্য কি কিনছো? 2 টাকার কাছের মালা? এটা কাচের মেলা না, এটা একটা স্পেশাল পাথর। তোমার মতো বস্তির ছেলে এসব চেনার কথা না। ফাহিম ভাইয়া, ওর সাথে কথা বলে নিজের লেভেল নামিও না, ও একটা ইতর। ইতর তো বটেই, কিন্তু বায়া যে তোমাকে ডায়মন্ড বলে কাজ গছিয়ে দিচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি। কি আজে বাজে বকছো? এটা আসলে পাথরের গয়না। হঠাৎ নয়ন তার স্বভাবসুলভ ফানি রূপ থেকে 1 সেকেন্ডের জন্য বেরিয়ে আসে। সে খুব শান্তভাবে ফাহিমের হাত থেকে নেকলেসটা টেনে নেয়। রিয়েলি? দিস ইজ রিয়েল? আই, তুই মালাটা ধরলি কেন, নোংরা ছেলে? নয়ন মেহেরের কথায় কান না দিয়ে নেকলেসটার দিকে শুধু এক পলক তাকায়, তারপর তার চোখের দৃষ্টি ধারালো হয়ে ওঠে। সে এমন এক টোনে কথা বলে যা শুনে মেহের এবং ফাহিম দুজনেই থ বলে যায়। The refractive index of this stone is clearly less than 1.5 আর এর কার্বনের ডেন্সিটি 0. This is nothing but cheap cubic zirconia. সোজা কথা সস্তা কাজ। হোয়াট ডিড ইউ জাস্ট সে? তুই এত নিখুঁত ইংরেজি আর ডায়মন্ডের হিসাব জানলি কি করে? মেহের চরম লেভেলে অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে থাকে। এই বস্তির ছেলে যার গায়ে কমলা রঙের সস্তা জ্যাকেট, সে এমন টেকনিক্যাল টার্ম ব্যবহার করে ইংরেজি বলছে কিভাবে? হ্যাঁ, কি বললাম আমি? এই যে তুই মাত্র ইংরেজিতে কি সব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বললি? নয়ন 1 সেকেন্ডের মধ্যে আবার তার পুরনো দাঁত বের করে ফানি স্টাইলে ফিরে যায়। সে হো হো করে হাসতে শুরু করে। আরে বেবি, গুলিস্তানের মোড়ে আমি এমন কাছের মালা কেজি ধরে বেচি তো। আর গুলিস্তানে তো অনেক বিদেশি কাস্টমার আসে, তাদের সাথে কথা বলতে বলতে ওই 2-4 লাইনের ইংরেজি আমি মুখস্থ করে ফেলেছি। আমি জানতাম এই ছোট লোকটা মুখস্থ বিদ্যা ছাড়ছে। বিদ্যা মুখস্থ হোক আর যাই হোক, 200 টাকার কাছের মালা দিয়ে রানিমার মন পাওয়া যাবে না ব্রো। রানিমার জন্য আসল হীরা লাগবে। তুই আমাকে বেবি ডাকবি না, আর তোর লেকচার আমার দরকার নেই। আমার লেভেলে আলাদা মেহের, আর যেটা কাজ মনে হচ্ছে হয়তো কাল সেটাই তোমার কাছে আসল হীরা হয়ে ধরা দেবে। আসি। নয়ন একটা বাঁকা হাসি দিয়ে নেকলেসটা ফাহিমের হাতে ছুঁড়ে মারে এবং মেলার ভিড়ে মিশে যায়। মেহের রাগে কাঁপতে থাকে। সে ফাহিমকে নেকলেসটা ফেরত দিতে পারে, কিন্তু তার মনের ভেতর একটা খচখচে প্রশ্ন জন্ম নেয়। গুলিস্তানের ফেরিওয়ালারা কি কার্বনের ডেন্সিটি বুঝে? বাদ দে তো মেহের, ছেলেটা আসলেই একটা পাগল। চল বাড়ি ফিরে যাই। মেহের বাড়ি ফিরে গেলেও নয়নের বলা সেই কয়েকটা ইংরেজি শব্দ তার মাথায় ঘুরতে থাকে। এদিকে মেলার কোলাহল শেষ হয়ে একসময় গ্রাম জুড়ে গভীর নিস্তব্ধতা নেমে আসে। রাত তখন ঠিক 2টা। চারদিকে শুনশান নীরবতা, মাঝে মাঝে শুধু দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আল্লাহ
আল্লাহ তুমি আমার নাতিটাকে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। নয়নের দাদির বাড়ির পেছনের অন্ধকার বাগান। দাদু, যিনি গ্রামের একজন অত্যন্ত সাধারণ এবং পরহেজগার মানুষ হিসেবে পরিচিত, তিনি বাগানের এক কোণে একটা ছোট গর্ত করে আগুন জ্বালিয়েছেন। এই কাগজগুলো আর রাখা ঠিক হবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দাদু সাবধানে তার চাদরের নিচ থেকে কিছু দামি অফিসিয়াল ডকুমেন্টস বের করেন। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় কাগজের ওপর বড় করে লেখা আছে মির্জা গ্লোবাল কর্প, নিউ ইয়র্ক। ওহ, ছেলেটা এখানেও শান্তিতে থাকতে পারবে না। ওর বাবা মার এত টাকা ওর জীবনটাই শেষ করে দিল। দাদু একটা একটা করে কাগজ আগুনে ফেলে দিচ্ছেন আর বিড়বিড় করছেন। কেউ যেন ঘোড়াক্ষরেও না জানে যে আমার নাতি আমেরিকার টপ কোটিপতি মির্জা কর্পোরেশনের একমাত্র উত্তরাধিকারী। ওর এই সাধারণ গ্রামের ছেলের ছদ্মবেশটাই এখন ওর একমাত্র ঢাল, বুঝেছ? দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে শেষ কাগজটাও আগুনে ফেলে দেন। আগুনটা দপ করে জ্বলে ওঠে, কিন্তু দাদু জানেন না তিনি সেখানে একা নন। তুমি কাগজ পুড়িয়ে সত্য লুকাতে পারবে না দাদু। বাগানের বড় আম গাছটার ঠিক পেছনের অন্ধকার ছায়ায় চুপচাপ দাঁড়িয়ে আছে নয়ন। তার গায়ে এখন কোনো কমলা রঙের জ্যাকেট নেই, বরং একটা কালো রঙের হুডি পরা। আমেরিকান আন্ডারওয়ার্ল্ড এত সহজে আমাকে ছাড়বে না। নয়নের চোখে এখন কোনো ফানি এক্সপ্রেশন নেই। মেলায় বা মেহেরের সামনে সে যেমন ওভার অ্যাক্টিং করে, তার ছিটে ফোটাও এখন তার চেহারায় নেই। সেখানে এক হিম শীতল নীরবতা, এক ভয়ঙ্কর স্থিরতা। তারা আমাকে খুঁজছে, আর খুব শীঘ্রই তারা এই গ্রামে এসে পৌঁছাবে। নয়ন জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টি যেন পুরো পৃথিবীর হিসাব একাই করছে। সে জানে এই সাধারণ গ্রামের রুক্ষতা এবং মেহেরের অহংকারের আড়ালে খুব বড় একটা ঝড় ধেয়ে আসছে। আর এই ঝড় মোকাবেলার জন্য তাকে হয়তো খুব শিগগিরই তার আসল রূপে ফিরতে হবে। রাতের নিস্তব্ধতা যেন সেই অজানা বিপদের পূর্বাভাস দিয়ে আরো ভারী হয়ে ওঠে। মাঝরাতে সেই হিমশীতল নীরবতা আর দাদুর কাগজ পোড়ানোর দৃশ্য যেন সকালের কড়া রোদে মিলিয়ে যায়। তবে নতুন একটা উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। পরের দিন সকাল 11টা। গ্রামের বড় বটতলার নিচে আজ হাটের দিন নয়, তবু মানুষের প্রচন্ড ভিড়। এই জমি তো আমাগো বাপ দাদার, তোমরা এমপির দোহাই দিয়া দখল করবা মানে কি? আরে বুড়া, বেশি কথা কবি না। এমপি সাহেবের প্রজেক্টের লাইগা এই জমি লাগবই। কিন্তু আমাকে তো কোনো নোটিশ দেওয়া হয় নাই, আর কই যামু? কই যাবি সেটা তোরা বুঝবি। কালকের মধ্যে এই জায়গা খালি না হইলে ভেকু লাগাইয়া সব ভাঙ্গা দিমো। রুস্তম হলো এলাকার সেই চিহ্নিত গুন্ডা যে গতকাল রহিম চাচার দোকানে বিনা পয়সায় চা খেয়েছিল। তার সাথে আরও জনা দশেক ছেলে হাতে লাঠি আর রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। নীল কৃষকরা ভয়ে জড়সড়। কি হচ্ছে এখানে? এত চিল্লাচিল্লি কিসের? ঠিক সেই সময় মেহের চৌধুরী তার খালাতো ভাই ফাহিম আর বান্ধবী তানিয়াকে নিয়ে সেখানে হাজির হয়। তার চোখে মুখে চরম বিরক্তি আর সেই চেনা অহংকার। মা জননী, তুমি আইছো? দেখো তো মা, এরা আমাকে জমির দখল করতে আইছে। জমি দখল? কার এত বড় সাহস যে চৌধুরী বাড়ির পাশের জমি দখল করতে আসে? সাহসকার সেটা এমপি সাবরে গিয়া জিগান, আমরা শুধু অর্ডার মানি। ওয়ার্ডার? এই গ্রামের সব ওয়ার্ডারের হিসাব আমার আব্বু মিলায়। তুমি কে হে ছোট লোক? কোথা থেকে এসেছো? মুখ সামলায়া কথা কন ম্যাডাম। আপনি চৌধুরী সাহেবের মাইয়া বইলা কিন্তু সব মাফ করুম না। মাপ তুই করবি? আমার এক ডাকে পুলিশ এসে তোকে আর তোর এমপি গুন্ডাদের জেলে ভরবে। এক্ষুনি এখান থেকে দূর হ। হ্যাঁ, মেহের ঠিকই বলেছে। তোমরা জানো আমরা কে? চুপ কর ঢাকার ফার্মের মুরগি। আর ম্যাডাম, আপনার বাপের জমিদারি এই গ্রামের কৃষকদের উপরে চলবো, এমপি সাহেবের উপরে না। কি বললি তুই? তোর এত বড় সাহস? আমি এক্ষুনি আব্বুকে কল দিচ্ছি। মেহের রাগে কাঁপতে কাঁপতে নিজের আইফোন বের করে, কিন্তু রুস্তম একটা নোংরা হাসি দিয়ে এগিয়ে এসে মেহেরের হাত থেকে ফোনটা এক থাবায় কেড়ে নেয়। আই, হাউ ডিয়ার ইউ! আমার ফোন ফেরত দে। ফোন তো পাবি, কিন্তু তার আগে তুই আর তোর এই ভাই এখান থেকে সর, নাইলে কিন্তু মেয়ে মানুষ বইলা ছাইরা দিমু না।
এই যে ভাই, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আমি কিন্তু ঢাকা থেকে এসেছি। তুই ঢাকা থেকে আইসোস, তুই ঢাকায় যা, এইখানে ফুটানি মারলে ঠ্যাং ভাঙিয়া দিমু। রুস্তমের ধমক খেয়ে ফাহিম ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। মেহেরের বুকটা ধক করে ওঠে। তার সমস্ত ইহো অহংকারের লেভেলের বড়াই যেন এই গ্রামের গুন্ডাদের সামনে এসে মাটির সাথে মিশে যাচ্ছে। তোরা 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 খুব খারাপ কাজ করছিস। আমি তোদের ছাড়বো না। যা করার করিস। এই তোরা ভেকু গাড়ি ঢোকা। মেহের অপমান আর রাগে কাঁদতে শুরু করে। সে জীবনে কখনো এমন অসহায় ফিল করেনি। ঠিক তখনই দূর থেকে সেই পরিচিত বিকট বাইকের শব্দ শোনা যায়। আরে বাইলুক, কি খবর? সকাল সকালে তো গাঞ্জাম কিসের? নয়ন মির্জা তার বাইকটা সোজা রুস্তমের পায়ের কাছে এনে কড়া ব্রেকে থামায়। তার পরনে আজ একটা সস্তা প্রিন্টেড শার্ট আর চোখে সেই অদ্ভুত রোদ চশমা। তুই তুই আবার এখানে কেন এলি? আরে রানীমা, তুমি যেখানে আমি সেখানে। তা তোমার মুখটা এমন আমার সঙ্গে রোগীর মতো হয়ে আসছে কেন? শাট আপ! ওই গুন্ডারা আমার ফোন কেড়ে নিয়েছে আর গ্রামের জমি দখল করতে এসেছে। তুই এখান থেকে যা, ওরা কিন্তু খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস? এটা তো আমার কাছে টিকটক স্টার মনে হচ্ছে। এই ফাজিল পোলা, তুই কে রে? বাইক সরা সামনে থেইকা। আরে ভাই, আমি তো তোমার অনেক বড় ফ্যান। দাঁড়াও দাঁড়াও, একটা সেলফি তুলি। নয়ন হাসতে হাসতে পকেট থেকে তার পুরনো বাটন ফোনটা বের করে রুস্তমের মুখের সামনে ধরে সেলফি তোলার ভান করে। ফাজলামি করস আমার লাগে? এই ফোন দিয়া সেলফি ওঠে নাকি? তোর তো আজকে খবর আছে। খবর তো তোমারও আছে ব্রো। তোমার এই এমপির নাম কি যেন? গালকাটা মঞ্জু না? এই এমপি সাহেবের নাম ধরে ডাকোস? তোরে তো আজই আমি জ্যান্ত পুইতা ফেলমু। রুস্তম রেগে গিয়ে নয়নকে কলার চেপে ধরতে যায়, কিন্তু নয়ন খুব শান্তভাবে এক পা পিছিয়ে যায়। তার মুখে সেই ফানি হাসিটা তখনও লেগেই আছে। আরে ভাই, এত রাগ করো কেন? হ্যাঁ, জাস্ট এ মিনিট। নয়ন তার সেই পুরনো বাটন ফোনে খুব দ্রুত একটা মেসেজ টাইপ করে। তার আঙুলগুলো এত দ্রুত চলছিল যে কেউ খেয়ালই করতে পারেনি সে আসলে কি লিখল। সে সেন্ড বাটন চিপ টিপে ফোনটা আমার পকেটে রেখে দেয়। হয়ে গেছে, এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই পাগল হয়েছিস? বাট ফোন দিয়ে তুই মেসেজ করে কাকে ডাকবি? তোর বস্তির বন্ধুদের? বস্তির বন্ধু না রানিমা, আমার লেভেলের বন্ধুদের ডাকছি। 10 মিনিট ওয়েট করো শুধু। তোর 3 মিনিটের আমি গুষ্টি কিলাই। এই ধর তো পোলারে। গুন্ডারা নয়নের দিকে এগোতে থাকে। মেয়ের ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রহিম চাচারও চিন্তায় পড়ে যান। কিন্তু ঠিক 3 মিনিটের মাথায় বাথরুমের রুস্তমের পকেটে একটা স্মার্টফোনটা বেজে ওঠে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে এমন কেউ কথা বলছিল যার গলা শুনে রুস্তমের মুখের রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। জি জি স্যার। না না স্যার, আমি তো এমপি সাহেবের কথাই। জি স্যার, আমি এক্ষুনি চইলা যাইতেছি। জি স্যার, মাফ কইরা দিয়েন। রুস্তম কাঁপতে কাঁপতে ফোনটা কাটে। তার হাত পা কখনো থরথর করে কাঁপছে। সে ঢোক গিরে নয়নের দিকে তাকায়। ভাইজান, আমারে মাফ কইরা দেন, আমি চিনতে পারি নাই। আরে মাফ কি বলো? তুমি তো আমার ফ্যান। যাও, রানিমার ফোনটা ফেরত দাও। রুস্তম প্রায় দৌড়ে গিয়ে মেহেরের হাত পা ধরার উপক্রম করে এবং ফোনটা ফেরত দেয়। ম্যাডাম, আমার ভুল হইয়া গেছে। এই জমি আমরা জীবনেও নিমু না। চল তোরা তাড়াতাড়ি চল। গুন্ডারা লাঠি আর রামদা ফেলে দিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। পুরো বর্তমানের মানুষ হতবাক। মেহের চোখ বড় বড় করে নয়নের দিকে তাকিয়ে থাকে। কি কি করলি তুই? ওরা এভাবে পালালো কেন? আমি এবার কি করব? আমি শুধু একটা মেসেজ দিলাম। কাকে মেসেজ দিলি? আর ওই রুস্তমকে ফোন কে করেছিল? আরে বেবি, বলছি না আমার লেভেল আলাদা। ঢাকা থেকে এক মন্ত্রী আঙ্কেল ফোন করেছিল মনে হয়। উপরওয়ালা আমার সাথে আছে। তুই মিথ্যে বলছিস। তোর মতো রাস্তার ছেলের কথায় মন্ত্রী কেন ফোন করবে? কারণ আমি স্পেশাল। আর তুমি যেহেতু অহংকার করো, তোমার আব্বুর নাম তো কোনো কাজে আসলো না। আমার বাটন ফোনই তো সব ফয়সালা করে দিল। মেহের চরম বিরক্ত হলেও তার অহংকারে একটা বড় ধাক্কা লাগে। সে বুঝতে পারে এই ছেলেটা যতটা ফানি আর সস্তা দেখায় আসলে সে ততটা নয়। তার মনের গভীরে নয়নকে নিয়ে একটা সূক্ষ্ম কৌতূহল জন্ম নেয়। চলে রানিমা, পরে আবার দেখা হবে। আর হ্যাঁ,
একটু লেভেল বাড়িয়ে চলো। নয়ন একটা চোখ টিপ মেরে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। রহিম চাচারা মেহেরকে ধন্যবাদ দিতে গেলে মেহের কোনো কথা না বলে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটা ধরে। তার অহংকারে দেয়ার আজ প্রথমবার এত শক্তভাবে কেঁপে উঠেছে। এদিকে গ্রামের বটতলা থেকে বেশ কিছুটা দূরে প্রাইমারি স্কুলের কাছে তখন মেঘ জমতে শুরু করেছে। দুপুর ঠিক 2টা। আকাশ হঠাৎ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। উফ, কি জোরে বৃষ্টি নামলো হঠাৎ করে। নীরা বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ে প্রাইমারি স্কুলের ভাঙা বারান্দায় এসে আশ্রয় নেয়। তার ঠিক পেছনেই দৌড়ে আসে সাজিদ। আপনিও এখানে? ভিজে তো একাকার হয়ে গেছেন। হ্যাঁ, একটু ভিজে গেছি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি বাজার থেকে বাবার জন্য কিছু সদাই নিয়ে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো। বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমেরিকায় থাকতে। আমেরিকা? আপনি আমেরিকায় থাকতেন? মানে না না, আমি টিভিতে দেখছি আর কি। আমার তো ঢাকাতেই জন্ম। নীরা একটু অপ্রস্তুত হয়ে যায়। সে ভুলে গিয়েছিল যে সে এখানে তার কোটিপতি পরিচয় লুকিয়ে সাধারণ মেয়ে সেজে আছে। ও, আমার খুব ইচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়ার, কিন্তু জানি না পারবো কিনা। কেন পারবেন না? আপনি তো অনেক ভালো ছাত্র। ভালো ছাত্র হয়ে কি লাভ? বাবার দোকানে অনেক ধার দেনা। এমপির গুন্ডারা তো বাবার দোকান তুলে দিতে চাইছে। দোকান তুলে দেবেন কেন? আমাদের মতো গরিব মানুষদের তো এইভাবেই জীবন কাটেনিরা। আমার বাবার সুদের কিস্তির টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হয়, সেখানে আমাকে ঢাকায় পড়ানোর খরচ কে দিবে? সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি ভেজা মাঠের দিকে তাকিয়ে থাকে। নীরা তার এই সততা আর জীবন সংগ্রাম দেখে মুগ্ধ হয়ে যায়। সে দেখেছে তার বাবার কোটিপতি বন্ধুদের ছেলেদের, যাদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাদের মাঝে এমন মায়াবী আর সৎ মানুষ খুব কমই আছে। আপনি এত মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। টাকা ছাড়া এই দুনিয়ায় স্বপ্ন দেখারও অধিকার নেই। কে বলেছে? টাকা দিয়ে তো আর মানুষের মন কেনা যায় না সাজিদ। নীরা খুব সাবধানে সাজিদের হাতের উপর নিজের হাতটা রাখে। সাজিদ চমকে নীরার দিকে তাকায়। তোমার মনটা অনেক দামি, আর আমি জানি তুমি একদিন অনেক বড় হবে। আপনি আপনি আমাকে তুমি করে বলছেন? কেন, বলা বারণ নাকি? সাজিদ লজ্জায় মাথা নিচু করে ফেলে। নীরার চোখে একটা মিষ্টি হাসি। আমেরিকার বিলিয়নিয়র পরিবারের মেয়ে হয়েও এই ভাঙা বারান্দায় এক সাধারণ চায়ের দোকানদারের ছেলের প্রেমে সে যেন পুরোপুরি আটকে গেছে। প্রাইমারি স্কুলের বারান্দায় নীরা আর সাজিদের সেই দৃষ্টি, প্রেমের সূচনা যখন বৃষ্টির জল ধুয়ে আরও স্নিগ্ধ হচ্ছে, তখন পৃথিবীর অন্য প্রান্তে নিউ ইয়র্ক সিটির এক বিশাল কাচের বিল্ডিং এক চরম উত্তেজনার আগুন জ্বলছে। মির্জা গ্লোবাল কর্পোরেশন হেডকোয়ার্টারের টপ ফ্লোর। হাউ ইজ দিস পসিবল? আমার ছেলের সিকিউরিটির বিচ হলো কীভাবে? উই আর এক্সট্রিমলি সরি মিস্টার মির্জা। আমাদের সাইবার টিম ট্রেস করেছে যে ডার্ক ওয়েবে একটা কন্ট্রাক্ট ইস্যু হয়েছে। কন্ট্রাক্ট? কে দিয়েছে এই কন্ট্রাক্ট, আর কেন? স্যার, আন্ডারওয়ার্ল্ড জেনে গেছে যে আপনার ছেলে আর নিয়ে বাংলাদেশে আছে। তারা বিলিয়ন হওয়ার ডিল হাতছাড়া হওয়ার প্রতিশোধ নিতে চাইছে। ও খোদা, আমার ছেলে মেয়েগুলো ওখানে একা আছে। ওদের কিছু হলে আমি বাঁচবো না মির্জা। তুমি শান্ত হলুক না। আমি বেঁচে থাকতে ওদের গায়ের একটা পশমও কেউ ছুতে পারবে না। আমি আগেই বলেছিলাম ওদের ওই গ্রামে একা পাঠানো ঠিক হয়নি। ওরা তো ওখানে সাধারণ মানুষের মতো জীবন কাটানোর অভিনয় করছে। কোনো সিকিউরিটি তো নেই ওদের সাথে। নয়ন সাধারণ জীবন কাটাতে চেয়েছিল বলেই আমি ওকে যেতে দিয়েছিলাম, কিন্তু এখন আর সেই সময় নেই। স্যার, আমরা কি ইউএস এম্বাসিতে লোকাল পুলিশকে ইনফর্ম করব? নো, লোকাল পুলিশ এই ইন্টারন্যাশনাল থ্রেট সামলাতে পারবে না। ওরা উল্টে সব গোলমাল করে ফেলবে। তাহলে আমরা কি করব স্যার? ইলার্জের একটা টিম অলরেডি মুন্সিগঞ্জের দিকে মুভ করেছে। ইমিডিয়েটলি আমার প্রাইভেট জেট রেডি করো। আমি আর লুবনা বাংলাদেশে যাব। বাট স্যার, আপনার সেখানে যাওয়াটা অনেক বড় রিস্ক হবে। আমার ছেলে আর মেয়ের জীবনের চেয়ে আমার লাইফ বড় নয় জর্জ। স্পেশাল ফোর্সের 10 জন এলিট গার্ড সাথে নাও।
তুমি কি নয়নকে কল করে সতর্ক করবে না? নয়নকে আমি চিনি, ও অলরেডি বুঝে গেছে যে বিপদ দিয়ে আসছে, কিন্তু আমি কোনো চান্স নিতে চাই না। স্যার, জেট রেডি হতে 1 ঘন্টা সময় লাগবে। মেক ইট হাফ অ্যান আওয়ার। আমার ছেলে আর মেয়ের গায়ে একটা আঁচল লাগলে আমি পুরো ঢাকা শহর জ্বালিয়ে দেব। মির্জা সাহেবের চোখের আগুন বুঝিয়ে দিচ্ছে এখন আর শুধু গ্রামের জমি বা অহংকারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সোজা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। অন্যদিকে বাংলাদেশের শ্রীনগর গ্রামে তখন সন্ধ্যা নেমে এসেছে, বিকেল 6টা। বৃষ্টি থেমে গেছে, তবে বাড়ির পেছনের রাস্তাটা যেন কর্দমাক্ত। মিহির একা একা হাঁটছিল। সকালে গুন্ডাদের হাত থেকে বাঁচার পর তার মনের ভেতর নয়নকে নিয়ে একটা অদ্ভুত কনফিউশন তৈরি হয়েছে। ছেলেটা আসলেই কে? সকালে ওই মেসেজটা কাকে দিল? আর ওর চোখের ওই চাউনি, ও কি সত্যি কোনো বস্তির ছেলে? মেহের আনমনে কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ রাস্তার পাশের ঝোপ থেকে একটা বড় কালো কুকুর ঘেউ ঘেউ করে বেরিয়ে আসে। মাগো! কুকুরটা পাগল হয়ে মেহেরের দিকে তেড়ে আসে। মেহের ভয় দৌড় দিতে গিয়ে কাঁধে পা পিষ্টে পড়ে যায়, তার পা মচকে যায়। আহ, আমার পা! কুকুরটা আরো কাছে চলে আসে। মেহের ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা পাথর সাই করে এসে কুকুরটা ঠিক পায়ের কাছে সজোরে আঘাত করে। হেই, দূর হয় এখান থেকে। কুকুরটা ভয়ে পেয়ে লেজ গুটিয়ে অন্যদিকে দৌড় লাগায়। মেহের চোখ খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে নয়ন, হাতে আরেকটা ছোট পাথর। নয়ন! কি ব্যাপার অহংকারী রানী, কুকুর দেখে তো ভয়? আমার পা মুচকে গেছে, আমি উঠতে পারছি না। মেহের ভাবছিল নয়ন এবার অন্তত তাকে সাহায্য করবে, হাত বাড়িয়ে তাকে টেনে তুলবে বা অন্তত একটু ভালো ব্যবহার করবে, কিন্তু নয়ন তা করে না। সে মেহেরের সময় সামনে এসে হাঁটু করে বসে, আর তার ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি। পা মস্কে গেছে? তা তোমার লেভেল এখন কোথায়? রাস্তার কাদায়? তুই তুই আবার ফাজলামো শুরু করলি? আমি ব্যথায় মরে যাচ্ছি, আর তুই লেবেল নিয়ে পড়ে আছিস। লেভেল তো তুমি দেখাও রানীমা, আমি তো শুধু মনে করিয়ে দিলাম। প্লিজ নয়, আমাকে একটু ধরে তোল, আমি সত্যিই দাঁড়াতে পারছি না। সকালে না বললা আমার মতো 2 টাকার রাস্তার ছেলে তোমার বাড়ির সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই? তাহলে আমার সাহায্য তোমার কেন লাগবে? আমি তো রাগের মাথায় বলেছিলাম, তুই কি এখন ওইসব কথা ধরে বসে থাকবি? আমি সব কথাই রাখি মেহের, ওটো নিজের পায়ে ওটো। আমার মতো সস্তা ছেলের হাত ধরলে তোমার স্কিনে অ্যালার্জি হয়ে যেতে পারে। নয়ন মেহেরকে সাহায্য না করেই উঠে দাঁড়ায়। সে চরম ইগো দেখিয়ে মেহেরকে কাদায় ফেলে রেখেই হাঁটা ধরে। নয়, তুই এত পাষাণ হতে পারিস না, প্লিজ আমাকে একা ফেলে যাস না। তুমি তো একা থাকতে ভালোবাসো মেহের, তোমার অহংকারী তোমার সবচেয়ে বড় সঙ্গী। ভালো থেকো। নয়ন আর পেছনে ফিরে তাকায় না। মেহের কাদায় বসে যন্ত্রণায় কাঁদতে থাকে, কিন্তু এই শারীরিক যন্ত্রণার চেয়ে নয়নের এই আত্মসম্মানবোধ তাকে ভেতর থেকে বেশি নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে এই ছেলেটা আর 10টা ছেলের মতো তার রূপ বা বাবার টাকার পেছনে ঘোরার পাত্র নয়। নয়ন তার ইগো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। রাত 9টা। গ্রামের নিস্তব্ধতা আবার ফিরে এসেছে। নয়নের দাদুর বাড়ির বারান্দায় একটি হারিকেন জ্বলছে। নয়ন একটি ইজি চেয়ারে বসে হেডফোনে গান শুনছে। দাদু ভাই, ও দাদু ভাই। দাদু হাতে একটা ছোট খয়েরি রঙের বক্স নিয়ে বারান্দায় আসেন। কি হলো দাদু, এত রাতে ডাকছো কেন? তোর নামে ঢাকা থেকে একটা কুরিয়ার এসেছে, গ্রামের পোস্টমাস্টার মাত্র দিয়ে গেল। কুরিয়ার? আমার নামে? ঢাকা থেকে? হ্যাঁ, তুই দেখ, আমি গিয়ে ঘুমাই। দাদু বক্সটা নয়নের কোরের ওপর রেখে চলে যান। নয়ন হেডফোন খুলে পার্সেলটা হাতে নেয়, আর ঠোঁটে একটা ফানি হাসি লেগে আছে। দেখি কোন ফ্যান আমাকে আবার গিফট পাঠালো। নয়ন সাবধানে প্যাকেটটা খোলে। ভেতরে কোনো চিঠি নেই, আছে শুধু একটা চকচকে ধাতব বস্তু। এটা কি? নয়নের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়।
বক্সের ভেতর রাখা আছে একটা 50 ক্যালিবারের স্নাইপার রাইফেলের বুলেট, আর বুলেটটা ঠিক ঠিক নিচে একটা ছবি রাখা আছে। ওরা এত তাড়াতাড়ি আমাকে ট্রেস করে ফেললো? নয়ন ছবিটা হাতে তুলে নেয়। ছবিটা তার নয়, ছবিটা মেহেরের, এবং মেহেরের ছবির উপর লাল কালি দিয়ে একটা বড় ক্রস চিহ্ন দেওয়া। মেহের? নয়নের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। সেখানে ফানি ছেলের কোনো অস্তিত্ব নেই। তার চোখ দুটো আগুনের মতো জ্বলে ওঠে। তার মানে ওরা জেনে গেছে এই গ্রামে আমার সবচেয়ে বড় দুর্বলতা হতে চলেছে এই অহংকারী মেয়েটি। নয়ন হাতের মুঠোয় বুলেটটা শক্ত করে চেপে ধরে। তার চোয়াল শক্ত হয়ে যায়। ওরা মেয়েরকে টোপ বানিয়ে আমাকে বাইরে আনতে চাচ্ছে। আমেরিকান মাফিয়া এই গ্রামে ঢুকে পড়েছে। নয়ন বারান্দা থেকে উঠে দাঁড়ায়। রাতের অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে আসে। আমার সাধারণ জীবন কাটানোর অভিনয় এখানেই শেষ। এই মেহেরকে বাঁচাতে গিয়ে কি আমাকে আমার আসল রূপ প্রকাশ করতে হবে? আমেরিকান বিলিয়নিয়ার মির্জা পরিবারের একমাত্র ওয়ারিশকে আজ রাতেই হয়তো তার নিজের ক্ষমতা দেখাতে হবে। রাতের নিস্তব্ধতা চিরে দূরে কোথাও একটা প্যাঁচা ডেকে ওঠে। পরের দিন সকালটা যেন এক অজানা থমথমে রূপ নিয়ে হাজির হয়। সকাল 8টা। গ্রামের কাঁচা রাস্তার ওপর সকালের মিষ্টি রোদ এসে পড়েছে। মেহের চৌধুরী কার ছাদের রেলিং ধরে নিচে তাকিয়ে আছে। কালকের ওই ঘটনার পর থেকে আমি কেন ছেলেটার কথা এত ভাবছি? মেহের নিজের মনেই বিড়বিড় করছে। গতকাল রাতে কুকুর তাড়া করার পর নয়ন তাকে কাদায় ফেলে চলে গিয়েছিল। মেহেরের অহংকারের চরম আঘাত লেগেছিল ঠিকই, কিন্তু একই সাথে তার ভেতরকার ইগোর দেয়ালটাও কাঁপতে শুরু করেছে। ও তো অন্য সব ছেলেদের মতো নয়, যারা আমার রূপ বা বাবার টাকার জন্য আমার পেছনে ঘোরে। হঠাৎ মেহেরের চোখ যায় রাস্তার দিকে। সে দেখে নয়ন তার সেই বিকট শব্দের ফানি বাইকটা নিয়ে ধুলো উড়িয়ে যাচ্ছে। মেহের আজ আর তাকে অপমান করার কথা ভাবে না। তার অহংকারকে এক পাশে সরিয়ে রেখে সে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। এই নয়ন, একটু দাঁড়াও। মেহের প্রায় দৌড়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ায়। নয়ন কড়া ব্রেকে বাইকটা থামায়। তার চোখে সেই অদ্ভুত রোদ চশমা, আর পরনে একটা সস্তা হাওয়াই শার্ট। কি ব্যাপার রানিমা, সকাল সকাল আবার আমার দর্শন পেতে চলে আসলা? দর্শন পেতে আসিনি, আমি আমি তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। কথা? আমার সাথে? তোমার লেভেল তো দেখি একদম রাস্তায় ধুলোই নেমে গেছে। প্লিজ নয়, আজ আর ওসব লেভেলের কথা বলো না। আমি সিরিয়াসলি কিছু বলতে চাই। কিন্তু আমার তো এখন তোমার ওই সিরিয়াস কথা শোনার সময় নেই রানিমা, রাস্তা ছাড়ো। আমার এই 2 টাকার বাইকের দোয়া তোমার 20 টাকার মেকআপ নষ্ট করে দেবে না হলে। নয়নের এই চরম অ্যাটিটিউড আর অবহেলা দেখে মেহেরের চোখে পানি চলে আসে। সে কখনো কারো কাছে এভাবে ছোট হয়নি। তুমি এত রুড কেন নয়ন? আমি তো শুধু কালকের জন্য থ্যাঙ্কস বলতে এসেছিলাম। থ্যাঙ্কস? ওটা তো বাজারে বেচে যায় না। তোমার থ্যাঙ্কস তোমার কাছেই রাখো, আমার লেভেলে ওসব উপরে। আমি জানি কালকে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু তুমিও তো আমাকে কায়দায় ফেলে রেখে চলে গেলে। আমার লেভেল ওসবের উপরে। কাদায় তো তুমি এমনিতেই পড়েছিলে মেহের। আমি শুধু তোমাকে তোমার আসল জায়গাটা মনে করে দিয়েছি। তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে না? ক্ষমতা তো উপরওয়ালা করে, আমি তো শুধু একটা বস্তির ফানি ছেলে। আমার আবার কিসের ক্ষমতা? নয়ন প্লিজ। সরো রাস্তা থেকে, আমার অনেক কাজ আছে। মেহেরকে হতবাক করে দিয়ে নয়ন বাইকে স্টার্ট দেয় এবং ধুলো উড়িয়ে সেখান থেকে চলে যায়। মেহের রাস্তার মাঝখানে শুষ্ক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার এতদিনের লালন করা অহংকার আজ পুরোপুরি ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পারে অবহেলা আসলে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। এদিকে মেহেরের এই ভাঙা অহংকার আর নয়নের অবহেলার গল্প যখন গ্রামের রাস্তায় ঘুরপাক খাচ্ছে, তখন সকাল 10টায় ঢাকায় একটা আন্ডারগ্রাউন্ড গোডাউনে অন্য এক ভয়ঙ্কর নীল নকশা আঁকা হচ্ছে। Everyone, listen to me carefully. This is our target. বিদেশি কিলার ভিক্টর একটা ল্যাপটপের স্ক্রিন ঘুরিয়ে তার টিমের দিকে ধরে। স্ক্রিনে মেহেরের একটা ছবি। ডার্ক ওয়েভের চ্যাট বক্সে তখনও লাইভ কনভারসেশন চলছে। স্যার, এই মেয়েটাকে তো কাল রাতে আমরা ফলো করছিলাম, চৌধুরী বাড়ির মেয়ে। Yes, আর এই মেয়েটাই হলো আমাদের টোপ। টোপ মানে?
আমাদের টার্গেট তো ওই মির্জা গ্লোবাল কর্পোরেশনের ছেলে, ওই মেয়েটা নয়। ইউ আর ফুল খালাম। মির্জা বয় এই সাধারণ নামে একটা ফানি ছেলে ছদ্মবেশে লুকিয়ে আছে। তাকে সরাসরি অ্যাটাক করলে সে যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করব স্যার? আমরা তার দুর্বলতা আঘাত করব। কাল রাতে আমি দেখেছি এই মেয়েটাকে সে কুকুর থেকে বাঁচিয়েছে। যদিও সে শো অফ করেছে যে সে কেয়ার করে না, বাট আই নো হিউম্যান সাইকোলজি। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন এই মেয়েটার জন্যই সে আসল রূপে বেরিয়ে আসবে? অ্যাবসলিউটলি। মির্জা গ্লোবাল কর্পোরেশন উত্তরাধিকারী এই মেয়েটার আশেপাশে ঘুরঘুর। আজ রাতে আমরা মেলায় অ্যাটাক করে মেয়েটাকে তুলে নেব। আর তারপর? ওকে বাঁচাতে মির্জা বয় ঠিকই তার আসল রূপ আর হাইটেক গ্যাজেট নিয়ে বেরিয়ে আসবে, আর তখনই আমরা তাকে শেষ করব। বাট স্যার, গ্রামের মেলায় তো অনেক লোক থাকবে, এটা কি রিস্কি হয়ে যাবে না? রিস্ক ইজ মাই বিজনেস। তোমরা শুধু লেজার স্নাইপারগুলো রেডি রাখো। আজ রাতে ওই গ্রাম ব্লাড বাথে পরিণত হবে। এদিকে গ্রামে দুপুর 12টা বেজে গেছে। রহিম চাচার দোকানে আজ কোনো আড্ডা নেই, কোনো হাসাহাসি নেই, সেখানে পিনপতন নীরবতা। রহিম মিয়া, আজকের মধ্যে কিস্তির টাকা না দিলে আমি কিন্তু দোকান সিলগালা করে দেবো। স্যার, আল্লাহর দোহাই লাগে আমার আর 2টা দিন সময় দেন, আমি সব টাকা জোগাড় করে দিব। 2 দিন না, 2 ঘন্টাও সময় দেওয়া যাবে না। ওপর থেকে করা নির্দেশ। তুমি এর আগেও 3 বার ডেট মিস করেছো। আঙ্কেল, আব্বু তো টাকা দিতে চাইছে, একটু সময় দিন না। তুমি মাঝখানে কথা বলছো কেন? হ্যাঁ, তোমার ভার্সিটি পড়ার শখ না? এবারও ওই শখে শিখে তুলে রেখে বাবার সাথে রাজমিস্ত্রির কাজ ধরো। সাজিদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার ঢাকা ভার্সিটিতে পড়ার স্বপ্ন যেন আজ চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। রহিম চাচা অধরে কাঁদছেন। ঠিক তখনই সেখানে নীরা চা খেতে আসে। আঙ্কেল, 1 কাপ চা দেন তো, খুব মাথা ধরেছে। নীরা দোকানে ঢুকেই থমথমে পরিস্থিতি দেখে একটু অবাক হয়। সে সাজিদের দিকে তাকায়। কি হয়েছে সাজিদ, তুমি এইভাবে বসে আছো কেন? আর আঙ্কেল কাঁদছেন কেন? নীরা, আমাদের দোকানটা আজ সিলগালা হয়ে যাবে। এনজিওর লোনের টাকা শোধ করতে পারেনি। এনজিওর লোন? কত টাকা লোন আঙ্কেলের? এই মেয়ে, তুমি কে? এইখানে এসে কত টাকার হিসাব নিচ্ছ? আমি কি সেটা জেনে আপনার কাজ নেই। আঙ্কেলের লোনের পরিমাণটা বলুন। 80,000 টাকা দিতে পারবে? না পারলে রাস্তা মাপো। নীরা তার পানীয় চঞ্চল স্বভাব বজায় রেখে একটা মুচকি হাসি দেয়। আঙ্কেল, টেনশন নিয়েন না, ওপরওয়ালা সব ঠিক করে দেবে। আমি আসছি। নীরা দোকানের পেছনের দিকে আড়ালে চলে যায়। সে পকেট থেকে তার দামি স্মার্টফোনটা বের করে। একটা সাধারণ কোনো ফোন নয়, এটা মির্জা গ্লোবাল কর্পোরেশনের হাইটেক এনক্রিপ্টেড ডিভাইস। সে জাস্ট একটা কোড টাইপ করে এন্টার চাপে। ডান। এবার দেখি এই এনজিও অফিসারের লেভেল কোথায় যায়। ঠিক 10 মিনিট পর এনজিও অফিসার তার কাগজপত্র সই করে রহিম চাচার দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ তার ফোন বেজে ওঠে। হ্যালো, জি এমডি স্যার, আসসালামু আলাইকুম। ফোনের ওপাশ থেকে এমডি এমন কিছু বলেন যা শুনে এনজিও অফিসারের চোখ কপালে উঠে যায়। কি বলছেন স্যার? 20 কোটি টাকার ফান্ড, বেনামি বিদেশি ডোনার? কিন্তু স্যার, এই গ্রামের সব ক্ষুদ্র ঋণ মত্তকুফ। এনজিও অফিসার ঢোক গিলে রহিম চাচার দিকে তাকালেন। তার হাত কাঁপতে থাকে। জি স্যার, বুঝতে পেরেছি, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। ফোনটা কেটে এনজিও অফিসার একটা লম্বা শ্বাস নেন। রহিম মিয়া, তোমার ভাগ্য খুব ভালো। কি হয়েছে স্যার? দোকান কি সিলগালা কইরা দিবেন? না, শুধু তোমার না, এই গ্রামের সব ক্ষুদ্র ঋণ মতকুফ হয়ে গেছে। ঢাকা হেড অফিস থেকে নির্দেশ এসেছে, তোমার আর কোনো লোন নেই। রহিম চাচা কথাটা বিশ্বাস করতে পারেন না। তিনি অঝরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকেন। সাজিদ অবাক হয়ে তা অফিসারের দিকে তাকিয়ে থাকে। কিভাবে সম্ভব এত বড় মীরাকে? সাজিদের হঠাৎ নীরার কথা মনে পড়ে যায়। সে দোকানের বাইরে এসে দেখে নীরা একটা চায়ের কাপ হাতে নিয়ে ফানি স্টাইলে বিস্কুট চিবোচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে হাসছে। নীরা, এই মিরাকেল থেকে আপনি? আমি আমি আবার কি করব? আমি তো শুধু বললাম ওপরওয়ালা সব ঠিক করে দেবে।
কিন্তু ঠিক 10 মিনিট আগেই তো আপনি। আরে দূর, আমার মতো সাধারণ মেয়ে কি আর এত কিছু পারে? নাও ছাড়, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সাজিদ নীরার চোখের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না এই সাধারণ ফানি মেয়ের ভেতর আসলে কি রহস্য লুকিয়ে আছে। তবে এই ঘটনার পর নীরার প্রতি সাজিদের ভালোবাসা আর শ্রদ্ধা যেন 1000 গুণ বেড়ে যায়। কিন্তু এই সাধারণ গ্রামের ভালোবাসার আড়ালে দিয়ে রাতে এক ভয়ঙ্কর রক্তের খেলা শুরু হয়ে চলেছে, তা আগের কল্পনারও বাহিরে। রহিম চাচার দোকানের সেই মিরাকেলের পর গ্রামের মানুষের মনে একটু স্বস্তি ফিরে এলেও অজানা এক মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছিল। মুন্সিগঞ্জের শ্রীনগর গ্রামের আকাশে দুপুর গড়িয়ে বিকাল 4টা, কিন্তু এই মেঘ শুধু গ্রামের আকাশে নয়, এই মেঘ ফুরে বাংলাদেশের দিকে ধেয়ে আসছিল এক ভয়ঙ্কর ক্ষমতা। ক্যাপ্টেন, ইজ দেয়ার এনি ট্রাফিক অ্যাহেড? নো স্যার, উই আর ফ্লাইং অ্যাট 40,000 ফিট। আর 1 ঘন্টার মধ্যেই আমরা ঢাকা এয়ার স্পেসে এন্টার করব। অত্যাধুনিক গালফ স্ট্রিম G650 প্রাইভেট জেটের ভেতর বসে আছেন নয়নের বাবা মির্জা সাহেব। তার পরনে কালো স্যুট, চোখে মুখে চরম উৎকণ্ঠা। পাশে বসে নয়নের মা লুবনা মির্জা একদৃষ্টে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে আজ কাছেন। তুমি কি একবারও নয়নের সাথে কথা বলতে পারবে না? মনটা কো ডাকছে। লুবনা, প্লিজ শান্ত হও। নয়নের ফোন এখন এনক্রিপ্ট মোডে আছে। আমি কল করলে ওর লোকেশন পুরোপুরি এক্সপোজড হয়ে যাবে। কিন্তু ও তো একটা গ্রামে একা আছে, ওই সাধারণ গ্রামের মানুষগুলোকে বাঁচাতে পারবে? নয়ন সাধারণ নয় লুবনা, ও মির্জা কর্পোরেশনের ওয়ারিশ। আমি জানি ও অলরেডি এর প্রস্তুতি নিয়ে নিয়েছে। মির্জা সাহেব তার কানে থাকা ব্লুটুথ ইয়ারপিস অন করেন। তার গলার স্বর এবার চরম রুক্ষ হয়ে ওঠে। জেনারেল মার্কস, স্পেশাল অপস টিমের স্ট্যাটাস কি? স্যার, আমাদের দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার অলরেডি ঢাকা থেকে মুন্সিগঞ্জের দিকে মুভ করেছে, আর 10টা ল্যান্ড ক্রুজার গ্রাউন্ড সিকিউরিটির জন্য রেডি। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমার ছেলের লোকেশন থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো মাছিও যেন না গলে। ইয়েস স্যার, আমরা পুরো এরিয়া সিল করে দেব। আর যে বা যারা আমার ছেলের উপর অ্যাটাক করার প্ল্যান করেছে, তাদের কাউকে আমি জ্যান্ত দেখতে চাই না। আই ওয়ান্ট দেম ডেড। কপি দ্যাট মিস্টার মির্জা, নো মার্সি। জেটের ভেতরের এই কথোপকথন প্রমাণ দিচ্ছে যে এখন আর গ্রামের কাদামাটি বা ছোটখাটো ইগোর লড়াইয়ে আটকে নেই। এটি এখন সোজা ইন্টারন্যাশনাল হাই প্রোফাইল অ্যাকশনে পরিণত হয়েছে। এদিকে গ্রামের পরিস্থিতি তখন একদম আলাদা। বিকেল 5টা। নয়নের দাদুর বাড়ির ছাদটা বেশ নির্জন। So the game is on. নয়ন ছাদে একা দাঁড়িয়ে আছে। তার পরনে এখন আর সেই সস্তা প্রিন্টেড শার্ট বা কমলা জ্যাকেট নেই। সে পরেছে একটা কালো রঙের ট্যাকটিক্যাল টি শার্ট আর কার্গো প্যান্ট। তার চোখে কোনো রোদ চশমা নেই, দৃষ্টি একবার শিকারী বাজ পাখির মতো তীক্ষ্ণ। ভিক্টর, তুমি ভেবেছো আমাকে এত সহজে ট্র্যাপে ফেলবে? নয়ন তার হাতে সেই পুরনো সস্তা দেখতে স্মার্ট ওয়াচটা চোখের সামনে তুলে ধরে। ঘড়ির সাইডের একটা ছোট বোতাম চাপতেই ঘড়ির ডায়াল থেকে নীল রঙের একটা ছোট হলোগ্রাম স্ক্রিন ভেসে ওঠে। লেটস সি দ্য গ্রাউন্ড রিয়েলিটি। নয়নের আঙুলগুলো বাতাসের ওপর ভাসমান হলোগ্রাম স্ক্রিনে দ্রুত নড়াচড়া করতে থাকে। সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোকাল সেল টাওয়ারের ফ্রিকোয়েন্সি হ্যাক করে ফেলে। নেটওয়ার্ক জ্যামার অ্যাক্টিভেটেড। স্ক্রিনে একটা লাল সিগন্যাল জ্বলে ওঠে। পুরো গ্রামের মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এবং মেহেরদের চৌধুরী বাড়ির সিসিটিভি ক্যামেরা এক নিমেষেই শাটডাউন হয়ে যায়। আজ রাতে এই গ্রামে কোনো বাইরের সিগন্যাল ঢুকবে না, আর এখান থেকে কোনো সিগন্যাল বের হবে না। দিস ইজ মাই প্লেগ্রাউন্ড নাও। নয়নের সেই ফানি ছন্ন ছাড়া চরিত্রটা পুরোপুরি উধাও। সেখানে এখন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড দাঁড়িয়ে আছে। সে জানে আজ রাতে বড় ধরনের অ্যাটাক হবে মেলায়। মেহেরকে বাঁচাতে হবে, কিন্তু নিজের পরিচয়টা যতটা সম্ভব গোপন রাখতে হবে। ছাদ থেকে নেমে আসার আগে সে একবার মেহেরদের বাড়ির দিকে তাকায়। তোমার অহংকার ভাঙতে গিয়ে হয়তো আজ আমার সাধারণ জীবনের ছদ্মবেশটি ভেঙে যাবে রানিমা।
নয়নের এই প্রস্তুতি ঠিক কিছু সময় পর সন্ধ্যা 6টায় গ্রামের অন্য এক প্রান্তে সরষে ক্ষেতের ধারের পুরনো মন্দিরের কাছে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে আসে। তুমি এত চুপচাপ কেন নীরা? দুপুরে ওই ঘটনার পর থেকে তুমি একটা কথা বলছো না। সূর্যাস্তের বিষণ্ণ আলো নীরার মুখের ওপর পড়ছে। তার সেই চঞ্চল দুষ্টুমি ভরা হাসিটা আজ নেই। সে খুব শান্তভাবে সাজিদের দিকে তাকায়। তেমন কিছু না সাজিদ, এমনি। আমি জানি তুমি আমার বাবার দোকানটা বাঁচিয়েছ। তুমি সাধারণ নও নীরা, আমি বুঝতে পেরেছি। আমি তো আগেই বলেছি আমি সাধারণ মেয়ে, আর ওসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। সাজিদ তার পকেট থেকে খুব সযত্নে রাখা একটা লাল রঙের মাটির চুড়ি বের করে। গ্রামের মেলা থেকে কিনেছে। তুমি তো দামি জিনিস পড়তে ভালোবাসো না, তাই ভাবলাম। নীরা চুড়িটা হাতে নেয়। তার চোখ দুটো পানিতে ভরে ওঠে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না, ডুকরে কেঁদে ওঠে। কি হলো নীরা, চুড়িটা পছন্দ হয়নি? আমি আমি চেঞ্জ করে নিয়ে আসবো। না সাজিদ, চুড়িটা খুব সুন্দর, কিন্তু আমি এটা পরতে পারবো না। কেন? আমি কি কোনো ভুল করেছি? তুমি ভুল করনি সাজিদ, ভুল আমি করেছি। আমার এখানে আসাই উচিত হয়নি। তুমি এসব কি বলছো? তুমি তো বলেছিলে এই গ্রাম তোমার খুব ভালো লাগে। ভালো তো অনেক কিছুই লাগে, কিন্তু সব কিছু তো আর নিজের করে পাওয়া যায় না সাজিদ। আমরা হয়তো আর কখনো দেখা করতে পারবো না। মানে তুমি কোথায় যাচ্ছ? আমার ভাই আমাকে আজ রাতেই অনেক দূরে নিয়ে যাবে। আমাদের এখানে থাকাটা আর সেফ না। সেফ না মানে? কে তোমাদের ক্ষতি করতে চায়? তুমি আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। তুমি কিছু ঠিক করতে পারবে না সাজিদ। এই বিপদটা তোমার চিন্তারও বাইরে। তুমি শুধু এই মাটির চুড়িটা আর আমাকে ভুলে যেও। ভুলে যাব? এত সহজে বলে দিলে নীরা? গত কয়েকটা দিনে তুমি আমার পুরো পৃথিবীটা বদলে দিয়েছ, আর এখন বলছো ভুলে যেতে? পৃথিবী বদলাতে তো সময় লাগে না সাজিদ, কিন্তু বাস্তবতা মেনে নিতে অনেক কষ্ট হয়। আমাদের বাস্তবতা এক নয়। আমাদের বাস্তবতা আলাদা হতে পারে, কিন্তু অনুভূতিগুলো তো মিথ্যে নয়। ওই দিন বৃষ্টির মধ্যে তুমিই তো বলেছিলে যে মানুষের মনটা দামি। বলেছিলাম, কিন্তু তখন আমি বুঝিনি যে আমার সাথে থাকাটা তোমার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি চাই না আমার জন্য তোমার বা তোমার বাবার কোনো ক্ষতি হোক। ক্ষতির ভয় আমি করি না নীরা। তুমি শুধু একবার আমাকে সত্যি কথাটা বলো, তুমি কে আর কেন এই গ্রাম থেকে পালিয়ে যাচ্ছ? আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না সাজিদ, প্লিজ আমাকে জোর করো না। ঠিক আছে, বলতে হবে না, কিন্তু তুমি যেও না। আমি আমি পড়াশোনা ছেড়ে দিব, বাবার দোকানে সারাদিন কাজ করব, তবুও তোমাকে ভালো রাখবো। শুধু তুমি থেকে যাও। সাজিদের এই সহজ সরল আর খাঁটি ভালোবাসার কথা শুনে নীরার বুকটা ফেটে যেতে চায়। সে জানে এই ছেলেটা তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছে। ঠিক নিয়তি তাদের এক হতে দেবে না। সাজিদ, তুমি বুঝতে পারছো না। তুমি চায়ের দোকান চালিয়ে আমাকে ভালো রাখতে পারবে, কিন্তু আমাকে বাঁচাতে পারবে না। আমার দুনিয়াটা শুধু কাদা আর মাটি নয়, সেখানে শুধু রক্ত আর বারুদের গন্ধ। রক্ত, বারুদ? তুমি এসব কি বলছো নীরা? তুমি তো জাস্ট একটা সাধারণ মিষ্টি মেয়ে। আমি সাধারণ নই সাজিদ, আমি কোনোদিন সাধারণ ছিলাম না। এটা আমার শুধু একটা মুখোশ ছিল, আর আজ রাতে সেই মুখোশটা খুলে যাবে। আমি মুখোশ চিনি না নীরা। আমি শুধু ওই মেয়েটাকে চিনি যে আমাকে প্রথম দিন পুকুর পাড়ে দেখে হেসেছিল, যে বৃষ্টির দিনে আমার হাত ধরেছিল। ওই স্মৃতিগুলোই শুধু মনে রেখো সাজিদ। আর এই মাটির চুড়িটা, এটা আমি সাথে করে নিয়ে যাব। যখনই এটা দেখবো তোমার কথা মনে পড়বে। চুরি নিয়ে কী হবে নীরা? যে মানুষটাই থাকছে না, তার স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা তো মৃত্যুর চেয়েও কঠিন। আমাকে মরেই যেতে দাও সাজিদ, কারণ আমি যদি তোমার সাথে থাকি তাহলে হয়তো সত্যি সত্যি তোমার মৃত্যু হবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। তাহলে তুমি আমাকে এই ভালোবাসার স্বপ্নটা দেখালে কেন? কেন আমাকে তোমার মায়ে জড়ালে? আমি চাইনি জড়াতে, কিন্তু তোমার ওই মায়াবী চোখ, তোমার সততা, আমি নিজেকে আটকাতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও সাজিদ। নীরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না।
সে সাজিদের হাত ছেড়ে দিয়ে দৌড়ে পালানো মন্দিরের পেছনের রাস্তা দিয়ে চলে যায়। সাজিদ পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার চোখ গিয়ে অঝরে পানি পড়ছে। নীরা, প্লিজ ফিরে এসো। নীরা। সাজিদের আর্তনাদ গ্রামের বিষণ্ণ বিকেলের বাতাস মিলিয়ে যায়। সে মাটিতে বসে পড়ে, তার হাত থেকে নীরার ফেলে দেওয়া কান্নার শেষ জলবিন্দুটা মাটিতে মিশে যায়। টাকার কাছে নয়, বরং এক অজানা আর ভয়ঙ্কর বিপদের কাছে তাদের এই মিষ্টি পবিত্র প্রেম আজ হার মানতে বাধ্য হলো। মন্দিরের পেছনের বট গাছের পাতাগুলো যেন তাদের এই ইমোশনাল ব্রেকআপের নীরব সাক্ষী হয়ে আছে। আমি তোমাকে ভুলতে পারবো না নীরা, কিন্তু তোমাকে আটকানোর ক্ষমতাও আমার নেই। আর ঠিক সেই সময় গ্রামের মেলায় মেহেরের ওপর ঘনিয়ে আসছে ভিক্টরের সেই ভয়ঙ্কর নীল নকশার ছায়া। শশীকেদের ধারের পুরনো মন্দিরে নীরা আর সাজিদের বিচ্ছেদের সেই চাপা কান্না তখন গ্রামের বাতাসে মিশে যাচ্ছে। তখন গ্রামের অন্য প্রান্তে এক ভয়াবহ আয়োজন চলছে। রাত 8টা, চৌধুরী বাড়ির বিশাল উঠোনে আজ মেহেরের দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। গ্রামের সব গণ্যমান্য ব্যক্তি, মাতব্বর থেকে শুরু করে সাধারণ মানুষ সেখানে উপস্থিত। মেহের, তুই সে কখন থেকে গেটের দিকে তাকিয়ে আছিস? কাউকে খুঁজছিস নাকি? না মানে কাউকে খুঁজবো কেন? আমি তো জাস্ট দেখছি সবাই ঠিকমতো খাচ্ছে কি না। তোর চোখ কিন্তু বলছে তুই ওই ফানি ছেলেটাকে খুঁজছিস। সকালে ওর সাথে কি এমন কথা হলো যে তুই এখনো আনমনা হয়ে আছিস? চুপ কর তানিয়া, ওই ফাজিল ছেলের কথা আমি কেন ভাববো? ও তো একটা ইতর, ওর কোনো লেভেলই নেই। লেভেল নেই ঠিকই, কিন্তু ছেলেটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। কাল রাতে ওই কুকুরটার হাত থেকে তোকে তো ওই বাঁচিয়েছিল। বাঁচিয়েছিল তো কি হয়েছে? আমি কি ওর পায়ে পড়বো নাকি? ও আমার কাছে একটা রাস্তার ছেলে, বেশি কিছু না। মেহের মুখে যাই বলুক না কেন, তার চোখ বারবার গেটের দিকেই যাচ্ছিল। সকালে নয়নের সেই চরম অবহেলার অহংকারকে টুকরো টুকরো করে দিলেও মনের গভীরে একটা সূক্ষ্ম আকর্ষণের জন্ম দিয়েছিল। হঠাৎ করেই পুরো চৌধুরী বাড়ির লাইট ধপ করে নিভে যায়। চারদিক ঘুটঘুটে অন্ধকার। কি হলো? জেনারেটর অন করো। এত বড় অনুষ্ঠানে কারেন্ট যায় কি করে? আঙ্কেল, মনে হচ্ছে পুরো গ্রামেরই লাইন ফল্ট করেছে। আমি দেখছি। ফাহিম মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালাতে যাবে, ঠিক তখনই চৌধুরী বাড়ির বিশাল লোহার গেট ভেঙে প্রচণ্ড শব্দে 3টে কালো এসইউভি উঠানে ঢুকে পড়ে। ধুলো আর আতঙ্কে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। আব্বু, এরা কারা? গাড়িগুলো থেকে কালো পোশাক পরা, মাস্ক পরা এবং হাতে লেজার সাইট যুক্ত আধুনিক বন্দুক নিয়ে 10-12 জন প্রফেশনাল কিলার নেমে আসে। গ্রামের সাধারণ মানুষ, মাতব্বর বা মেহেদির অহংকারী বাবা কারো মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারে না। হোয়ার ইজ দ্য গার্ল? স্যার, ওই যে ওখানে কালো শাড়ি। ভিক্টর সোজা মেহেরের দিকে এগিয়ে যায়। ফাহিম বাধা দিতে গেলে ভিক্টর বন্দুকের বাট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ফাহিম রক্তমাখা মুখটি মাটিতে লুটিয়ে পড়ে। ফাহিম ভাইয়া, আব্বু বাঁচাও আমাকে। মেহেরের বাবা ভয়ে কাঁপছেন। তার কোটি টাকার দম্ভ আজ এই বন্দুকের নলের সামনে পুরোপুরি অসহায়। ভিক্টর ধপ করে মেহেরের চুল ধরে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। ছাড়ো আমাকে, কে তোমরা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শাট আপ ইউ লিটল বার্ড। তোমার ওই প্রেমিক মির্জাবাই যতক্ষণ না তার আসল রূপে আমাদের সামনে আসছে, ততক্ষণ তুমি আমাদের কাছেই থাকো। মির্জা বয়? কে মির্জা বয়? আমি কাউকে চিনি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। মেয়ের ভয় চিৎকার করে কাছে। তার অহংকার, তার রূপ, তার লেভেল সবকিছুই আজ এই অন্ধকার উঠোনে ভিক্টরের বুটের নিচে পিষ্ট হচ্ছে। ভিক্টর মেয়েরকে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেলে। লেটস মুভ। ঠিক সেই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে একটা তীক্ষ্ণ সাইরেনের শব্দ শোনা যায়। চৌধুরী বাড়ির জেনারেটর অবধি বিকট শব্দে ব্লাস্ট হয়ে গেছে। চারদিকে আগুন জ্বলে ওঠে। সেই আগুনের লেলিহান শিখায় আলোয় দেখা যায় গেটের দিকে মাঝখানে একজন দাঁড়িয়ে আছে।
নয়ন। মেহের গাড়ির ভেতর থেকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ, এটা নয়ন, কিন্তু এ কোনো ফানি ছেলে না। তার পরনে কালো ট্যাকটিক্যাল টি শার্ট, তার মুখে সেই চেনা বাঁকা হাসি আর ওভার অ্যাক্টিং, তার চোখে মুখে চরম স্থিরতা আর শীতল মৃত্যু ভয়। স্যার, দিস ইজ দ্য বয়। এই তো সেই ছেলে। Finally, the billionaire Mirza boy comes out of his hole. Kill him. ভিক্টরের নির্দেশ পাওয়া মাত্রই তিনজন কিলার তাদের বন্দুক নয়নের দিকে তাক করে, কিন্তু নয়ন কোনো ডায়লগ মারে না, কোনো ফিল্ম স্টাইলে পোজ দেয় না, সে সোজা অ্যাকশনে যায়। নয়নের মুভমেন্টগুলো কোনো জাদুকরের মতো নয়, বরং একজন হাইলি ট্রেন্ড স্পেশাল ফোর্সের মতো। সে ক্রাফট মাঘা মার্শাল আর্ট ব্যবহার করে। 1 সেকেন্ডের মধ্যে সে প্রথম কিলারের হাতে কার্ড নড়ে, জোরে আঘাত মুক্ত করে তার বন্দুক ফেলে দেয়। বন্দুকটা মাটিতে পড়ার আগেই নয়ন সেটার ব্যারেল ধরে ঘুরিয়ে কিলার 1 এর মুখে আঘাত করে। দ্বিতীয়জন গুলি করার জন্য ট্রিগার চাপতে থাকে, কিন্তু আগেই নয়ন নিচু হয়ে একটা স্টুপ সুইচ ক্লিক করে তার হাঁটু ভেঙে দেয়। মাই লেগ। তার স্পিড, নিখুঁত টার্গেট আর প্রতিটা মুভমেন্টের লজিক্যাল ক্যালকুলেশন দেখে ভিক্টর চমকে ওঠে। সে বুঝতে পারে এই ছেলেটা সাধারণ কোনো জলজ্যান্ত নাগিন কিলিং মেশিন। Hold your fire. Stop right there. ভিক্টর তার হাতের বন্দুকটা সোজা মেহেরের মাথায় ঠেকায়। মেহের ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নয়ন তার তৃতীয় কিলারের গলা চেপে ধরেছিল। সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে স্থির হয়ে দাঁড়ায়। এক পা এগোলে এই মেয়েটার মাথা উড়িয়ে দেবো মিস্টার মির্জা। কি মিস্টার মির্জা? মেহেরের চোখ বন্ধ হয়ে যায়। সে ভিক্টরের কথা শুনে হতবাক। এই বস্তির ছেলেটাকে সবাই মিস্টার মির্জা বলছে কেন? তুমি আমার সম্পর্কে খুব ভালো ইনফরমেশন নিয়ে এসেছো ভিক্টর। নয়নের মুখ থেকে এবার বের হয় নিখুঁত আমেরিকান অ্যাকসেন্টের ইংরেজি। তার গলার স্বর এতটাই ডিপ আর অথরিটেটিভ যে পুরো উঠোনের মানুষ কেঁপে ওঠে। You made 2 mistakes. First, you touched what's mine. Second, you thought you could walk out alive. নয়ন, তুমি কে আসলে? ওরা তোমাকে মির্জা বলছে কেন? আমি নয়ন মির্জা, মির্জা গ্লোবাল কর্পোরেশনের একমাত্র ওয়ারিশ। আর এই গ্রামের ফাইনে ছেলেটা শুধু আমার একটা ছদ্মবেশ ছিল মেহের। মেহের বাকরুদ্ধ হয়ে যায়। তার মানে এতদিন ধরে সে যাকে রাস্তার 2 টাকার ছেলে বলে অপমান করেছে, সে আসলে আমেরিকার টপ কোটিপতির ছেলে। বুলশিট। তোমার $1 বিলিয়ন ক্ষমতা এখানে চলবে না মির্জা। এই মেয়েটা এখন আমার কাছে। তোমার বাবা আমার বসকে ধোকা দিয়েছে। আজ তার ছেলে তার চোখের সামনে মারা যাবে। তুমি কি কখনো ভেবে দেখেছো ভিক্টর, আমার মতো একটা ছেলে কেন এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে? What do you know? নয়নের ঠোঁটে একটা হিমশীতল বাঁকা হাসি ফুটে ওঠে। সে তার হাতের স্মার্ট ওয়াচের বোতামটা জাস্ট একবার চাপে। আই মিন দিস। কথাটা শেষ হওয়ার আগেই নয়নের ঘড়ি থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ রিলিজ হয়। এই ফ্রিকোয়েন্সি শুধু কিলারদের কানে থাকা প্রোফাইলটি ইন্টারপিসগুলোতে গিয়ে আঘাত করে। মাই ইয়ার্স! ভিক্টর এবং তার টিমের সবাই যন্ত্রণায় কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। ইয়ারপিসগুলো তাদের কানের ভেতরে ব্লাস্ট করে যায়। ভিক্টরের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে। এই 1 সেকেন্ডের সুযোগটাই নয়নের দরকার ছিল। সে বাজ পাখির মতো ছো মেরে গাড়ির ভেতরে থেকে মোহরকে একটানে বের করে এসে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। একই সাথে তার ডান পা প্রচণ্ড বেগে ভিক্টরের বুকে আঘাত করে। ভিক্টর ছিটকে গিয়ে 10 হাত দূরে পড়ে যায়। মেহের নয়নের বুকে মুখ গুজে থরথর করে কাঁপছে। সে নয়নের বুকের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। এই স্পন্দন কোনো বস্তির ছেলে নয়, এটা একটা ইন্টারন্যাশনাল মাস্টার মাইন্ডের বুকের স্পন্দন। সে আজ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। নয়ন, তুমি আমাকে বাঁচালে। আমি আমার জিনিস কখনো অন্যের হাতে ছাড়ি না মেহের, সেটা তুমিই হোক আর আমার অহংকারই হোক। মেহের অবাক হয়ে নয়নের চোখের দিকে তাকায়।
ওই চোখে আজ কোনো ফানি রূপ নেই, সেখানে শুধু এক রক্ষাকর্তার ছায়া। এই গ্রামের অহংকারী মেয়েটা আজ প্রথমবারের মতো বুঝতে পারে ক্ষমতার লেভেলের আসল মানে কি। আর ঠিক তখনই আকাশের বুক চিরে এক বিকট শব্দে কিছু ধেয়ে আসার আওয়াজ পুরো গ্রামের নীরবতাকে ভেঙে খান খান করে দেয়। বিক্রয়ের দল ধরাশায়ী হওয়ার পর উঠোনের আগুন গিয়ে নিভে গেলেও মানুষের ভেতরের আতঙ্ক তখনও কমছে না। রাত 10টা, চৌধুরী বাড়ির সামনের বিশাল মাঠে পুরো গ্রামের মানুষ জড়ো হয়েছে। এই ছোট লোক, তুই আমার মেয়েকে জড়িয়ে ধরে আছিস কেন? ছাড় ওকে। মেহেরের অহংকারী বাবা চৌধুরী সাহেব ছুটে এসে নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু নয়ন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আব্বু, তুমি ওকে বকছো কেন? ও তো আমাকে বাঁচালো। ওই বিদেশি গুন্ডারা আমাকে মেরেই ফেলতো। চুপ কর তুই মেহের। এই বস্তির ছেলে তোকে বাঁচাবে? নিশ্চয়ই এসব ওরই সাজানো নাটক। ওর মতো 2 টাকার ছেলের এত বড় সাহস আমার বাড়িতে ঝামেলা করে। সাহস আর টাকার হিসাবটা আজ আর নাই বা করলেন চৌধুরী সাহেব? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই জানিস আমি কে? আমি এখনই পুলিশ ডাকছি। তোকে আজ জেলের ভাত খাওয়াবো। মেহেরের বাবা পকেট থেকে ফোন বের করতে যাবেন, ঠিক তখনই আকাশের বুক চিরে এক বিকট শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। প্রচণ্ড দমকা হাওয়ার মুঠোয় ধুল উঠতে শুরু করেন। মেহের, ওটা কি? ওপরে দেখ। অন্ধকার আকাশ ফুরে একটা অত্যাধুনিক ব্ল্যাক হোল হেলিকপ্টার সরাসরি চৌধুরী বাড়ির বিশাল মাঠে ল্যান্ড করতে শুরু করে। গ্রামের মানুষ ভয়ে দিক বেদিক ছুটতে থাকে। এসব কি হচ্ছে আমাদের গ্রামে? কার হেলিকপ্টার এটা? ঠিক একটু সময়ে গ্রামের দুই দিকের রাস্তা দিয়েই 10টা কালো রঙের ল্যান্ড ক্রুজার হুড়মুড় করে মাঠে ঢুকছে। গাড়িগুলো থেকে একে 47 হাতে ব্ল্যাক ওয়াটার ফোর্সের মতো এলিট গার্ডরা নেমে 1 সেকেন্ডের মধ্যে পুরো এলাকা ঘিরে ফেলে। গার্ড কমান্ডার বলে, সিকিউর দ্য পেরিমিটার, কেউ যেন এক পাও না নড়ে। গ্রামের মাতব্বর এমপি এবং মেহেরের অহংকারী বাবা ভয় থরথর করে কাঁপতে থাকে। মাঝখানে সবচেয়ে দামি গাড়িটার দরজা খুলে যায়। সেখান থেকে নামেন মির্জা সাহেব এবং তার স্ত্রী লোবনা মির্জা। নয়ন, আমার বাবা। লোবনা মির্জা দৌড়াতে এসে নয়নকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। মির্জা সাহেবের চোখে মুখে এক অদ্ভুত অভিজ্ঞতা আর ভয়ঙ্কর রাগ। তিনি সোজা এসে নয়নের সামনে দাঁড়ান। ড্যাড, আই টোল্ড ইউ নট টু কাম। আমি সিচুয়েশন কন্ট্রোলে নিয়েছিলাম। ইউ আর মাই সন নয়ন। তোমাকে এই নোংরা গ্রামে অরক্ষিত অবস্থায় আমি আর এক মুহূর্তও ছেড়ে দিতে পারি না। আপনার ছেলে? মানে এই ছন্নছাড়া ছেলেটা আপনার ছেলে? মেহেরের বাবা ঢোক গিরে মির্জা সাহেবের দিকে তাকান। মির্জা সাহেব চরম তাচ্ছিল্যের দৃষ্টিতে চৌধুরী সাহেবের দিকে ঘোরেন। হ্যাঁ, আমার ছেলে। আমেরিকার মির্জা গ্লোবাল কর্পোরেশনের একমাত্র মালিক, যাকে এই গ্রামের কিছু লোক গত 1 মাস ধরে রাস্তার ছেলে বলে অপমান করেছে। মির্জা গ্লোবাল কর্পোরেশন মানে আমেরিকার সেই টপ বিলিয়নিয়ার? আমি চাইলে এই পুরো গ্রাম কিনে আজ রাতেই আগুন লাগিয়ে দিতে পারি চৌধুরী। আমার ছেলের গায়ে যদি একটা আঁচল লাগতো, তোমার এই অহংকারের বাড়ি আমি মাটির সাথে মিশিয়ে দিতাম। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আমি বুঝতে পারিনি, আমরা ওর লেভেলে বুঝতে পারিনি। মেহেরের বাবা, যিনি এতক্ষণ নিজের ক্ষমতা দেখাচ্ছিল, তিনি একজন মির্জা সাহেবের পায়ের কাছে বসে হাত জোর করে ক্ষমা চাইছেন। মেহেরের দিকে তাকায় নয়ন। মেহেরের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তার রূপ, তার বাবার টাকা, তার লেভেল সবকিছু আজ নয়নের পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ। রাত 11টা। গ্রামের সব কোলাহল শান্ত হয়ে আসছে। নদীর ঘাটটায় আজ এক অদ্ভুত বিষণ্ণতা। যাওয়ার সময় হয়ে গেছে। নীরা, আর 1 মিনিটও না, গাড়িতে ওঠো। আম্মু, প্লিজ আমাকে আর 1টা মিনিট সময় দাও, প্লিজ। লুবনা মির্জা বিরক্ত হয়ে গাড়ির দিকে চলে যান। নদীর ঘাটে শুধু নীরা আর সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদের চোখ দুটো টকটকে লাল। তুমি তো বলেছিলে তুমি সাধারণ, কিন্তু তুমি তো আমেরিকার বিলিয়নিয়ারের মেয়ে নীরা।
আমি তো সাধারণ থাকতে চেয়েছিলাম সাজিদ, কিন্তু আমার ভাগ্য আমাকে থাকতে দিল না। আমার বাবার মতো একজন চায়ের দোকানদারের ছেলের সাথে তোমার তো কোনোদিনও মিল হওয়ার ছিল না। তুমি নিজেকে ছোট করছো কেন সাজিদ? তুমি তো আমার হিরো। হিরোরা সিনেমায় চেতেনিরা, বাস্তবে তারা এভাবেই নদীর ঘাটে দাঁড়িয়ে খালি হাতে বিদায় দেয়। নীরা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ছুটে গিয়ে সাজিদকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে। আমাকে ভুলে যেও না সাজিদ, প্লিজ আমাকে ভুলে যেও না, আমি আবার ফিরে আসবো। সাজিদ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার হাত দুটো নীরার পিঠে ছুঁয়ে দিতেও থেমে যায়। সে জানে এই মেয়েটাকে ছোঁয়ার অধিকার আজ থেকে তার শেষ। সে খুব আলতো করে নীরার কপালে একটা শেষ চুমু এঁকে দেয়। তুই আকাশের তারারে নীরা, আমি মাটির ধুলো, ভালো থাকিস। সাজিদ নীরার হাত ছাড়িয়ে উল্টো দিকে হাঁটা দেয়। নীরার এই বুক ফাটা কান্না নদীর জলের সাথে মিশে এক অদ্ভুত হাহাকার তৈরি করে। অন্যদিকে মেহের কাঁদতে কাঁদতে নদীর ঘাটের কাছে দাঁড়ানো নয়নের কাছে আসে। মেহেরের আর কোনো ইগো নেই, কোনো অহংকার নেই। নয়ন, কি ব্যাপার রানিমা, বিদায় দিতে এলে? আমাকে ক্ষমা করে দাও নয়ন, আমি তোমার লেভেল বুঝিনি, আমি তোমাকে অনেক অপমান করেছি। লেভেলের হিসাব তো আমি সকালে চুকে দিয়েছি মেহের, এখন আর এসব বলে খেলাম। লাভ আছে নয়ন, আজ যখন ওই গুন্ডারা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল তখন তুমি নিজের জীবনের মায়া না করে আমাকে বাঁচিয়েছিলে। আমি আমি তোমাকে। মেহের নয়নের হাত ধরতে চায়, কিন্তু নয়ন খুব শান্তভাবে মেহেরের ঠোঁটে নিজের আঙুল রেখে তাকে থামিয়ে দেয়। লেভেল তো টাকার হয় মেহের, অনুভূতির নয়। আমি টাকার জন্য বলছি না নয়ন, বিশ্বাস করো আমি সত্যি তোমার। তুমি আমার রূপ দেখে, আমার সস্তা জামা দেখে আমাকে ঘৃণা করেছিলে, আর এখন আমার ক্ষমতা দেখে আমার আসল পরিচয় জেনে ভালোবাসতে চাইছো। দিস ইজ নট লাভ মেহের। না নয়ন, এমন না, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমার দুনিয়ায় শুধু বারুদ আর রক্ত। এই সাধারণ গ্রামের মেয়ের সেখানে কোনো জায়গা নেই। তুমি তোমার এই ছোট্ট গ্রামে অহংকার নিয়েই বেঁচে থাকো। নয়ন মেহেরের হাতটা ছেড়ে দিয়ে চিরতরে তাকে একা ফেলে রেখে গাড়ির দিকে এগিয়ে যায়। মেহের আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে নদীর ঘাটের ভেজা মাটিতে হাঁটু গেড়ে বসে ডুকরে কেঁদে ওঠে। নয়নের সেই ছন্নছাড়া অবহেলিত রূপটা আজ মেহেরের কাছে সবচেয়ে দামি মনে হচ্ছে, কিন্তু সেই রূপ আর কখনো ফিরে আসবে না। রাত 12টা। আমেরিকার উদ্দেশ্যে মেঘের উপর দিয়ে উড়ে চলেছে মির্জা কর্পোরেশনের প্রাইভেট জেট। জেটের ভেতরে নিস্তব্ধতা। কিরে দাদু ভাই, এত চুপচাপ কেন? জেটের লাউঞ্জে নয়ন চুপচাপ বসে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার দাদু ঠিক তার পাশের সিটেই বসা। কি বলবো দাদু, আমার সাধারণ জীবন কাটানোর স্বপ্নটা তো শেষ হয়ে গেল। স্বপ্ন শেষ হয়নি দাদু ভাই, তুই তোর আসল জীবনে ফিরে এসেছিস। এই গেমটা কেমন লাগলো তোর? গেম মানে? নয়ন চমকে দাদুর দিকে তাকায়। দাদু খুব শান্তভাবে তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট ম্যাটালিক বস্তু বের করে টেবিলের ওপর রাখেন। এটা সেই কিলারের ব্যবহার করা লেজার পয়েন্টার। দাদু, এটা তো ভিক্টরের লেজার পয়েন্টার। এটা তোমার কাছে কিভাবে এলো? কারণ ভিক্টরকে এই পয়েন্টটা আমি দিয়েছিলাম দাদু ভাই। হোয়াট? তুমি কি বলছো এসব? দাদুর মুখে একটা অদ্ভুত রহস্যময় আর মাস্টার মাইন্ডের হাসি ফুটে ওঠে। তুই তোর বাবার বিজনেস নিতে চাচ্ছিলে না, তাই বাংলাদেশে আমার কাছে পালিয়ে এসেছিলি সাধারণ জীবন কাটাতে, কিন্তু তোকে তোর ওই সাধারণ জীবন থেকে ফিরিয়ে আনতেই হতো। তুমি আমার উপর কিলার পাঠিয়েছো? তাই ডার্ক ওয়েবে কিলারদের কন্ট্যাক্ট আমি দিয়েছিলাম। মেহেরকে টোপ বানানো, তোকে রাগানো, সব আমার প্ল্যান ছিল। দাদু, ইউ আর ক্রেজি। মেহেরের জীবন বিপদে পড়েছিল। আমি জানতাম তুই থাকতে মেহেরের একটা চুলও কেউ ছুঁতে পারবে না। আমার উদ্দেশ্য ছিল শুধু তোকে তোর আসল রূপ আর ক্ষমতা ফিরিয়ে আনা। আর দেখ, তুই ঠিকই নিজের রূপ ফিরে পেয়েছিস। তার মানে এই পুরো রক্তের খেলা সব তোমার সাজানো? ইউ ক্যান অ্যাকসেপ্ট ইউর ডেস্টিনি মাই বয়। মির্জা গ্লোবাল কর্পোরেশনের সিংহাসন তোর জন্যই অপেক্ষা করছে। নয়ন বাকরুদ্ধ হয়ে তার দাদুর দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সে দুনিয়ার সবচেয়ে স্মার্ট ছেলে হতে পারে, কিন্তু তার এই সাদাসিধে চেহারার দাদু তার চাইতেও বড় মাস্টার মাইন্ড। বাইরের পৃথিবীর কোনো শত্রু নয়,
খোদ তার নিজের রক্তই তাকে সিংহাসনে বসানোর জন্য এই চরম সাসপেন্স আর রহস্যের জাল বুনেছিল। নয়নার কোনো কথা বলতে পারে না। সে মাথা এলিয়ে দেয় সিটের ওপর, জেটটি মেঘের আড়ালে অন্ধকারে মিলিয়ে যায়। আজ মজলার 1000 মাইল নিচে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে পড়ে থাকে এক অহংকারী মেয়ের ভাঙা হৃদয়। এক সাধারণ ছেলের না পাওয়া প্রেম আর একটা সাধারণ গল্পের অসাধারণ সমাপ্তি। সমাপ্ত